আপনারা শুনছেন ভৌতিক আসর। মানুষের গর্ভে সাপের বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, এত অবিশ্বাস্য কথা। কিন্তু এই কথাটাই পুরো গ্রামে বলে বেড়াচ্ছে দায়ী রাহিমের মা। তার ভাষ্যমতে গভীর রাতে ওকে ডাকতে আসে রাহিমার শাশুড়ি। রাইমা পোয়াতি ছটফট করছে। দ্রুত বুড়ি দাইমার শাশুড়ির সাথে তাদের বাড়ি যায়। রাইমার কাছে যেতেই বুঝতে পারেন সন্তান প্রসবের সময় হয়ে এসেছে। প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করতে ছুটে যান রাইমার শাশুড়ি। রাইমার পাশে তখন শুধু দাই, ঘরে দুটো হারিকেন আর একটা কুপি চলছে। রাইমা প্রসবের ব্যথায় গোংড়াচ্ছে, বুড়ি দায়কে শান্ত করার চেষ্টা করছেন। এমন সময় বুঝে গেলেন চরম মুহূর্ত পরিস্থিতি। এখন বাচ্চাটার মাথা টেনে বের করতে হবে। প্রথমে একটা মানুষের বাচ্চার মতোই মাথা বেরিয়ে এলো। দাই রাইমার মা ওটা ধরতে গিয়ে বুঝলেন ওটা মুহূর্তে বদলে পিচ্ছিল হয়ে যাচ্ছে। কেমন সরু চাপটা মাথা। ওটাকে ধরে টান দিতেই কুণ্ডলি পাকানো একটা সাপ বেরিয়ে এলো রাইমার মায়ের হাতে। নিশ্চুপ হয়ে গেলে মুহূর্তে রাইমার গঙ্গানি। ভয়ে চিৎকার করে সাপটা ঘরের এক কোণে ফেলে দিয়ে অজ্ঞান হয়ে গেলেন তিনি। এরপর যখন জ্ঞান ফিরল তখন দেখলেন একটা বাচ্চা শিশুকে কোলে নিয়ে রাইমার শাশুড়ি মাটিতে বসে কাঁদছে। রাইমার মা ভয় ভয় উঠে বাচ্চাটার কাছে গেল। কই সাপ? একটা ফুটফুটে দেখতে মেয়ে, এমন সুন্দর নীল চোখ, কেমন ড্যাপ ড্যাপ চোখে তাকিয়ে আছে। বুড়ির স্পষ্ট মনে আছে রাইমার জরেও থেকে একটা সাপ বের করছে সে, কিন্তু এখন দেখছে বাচ্চাটা একটা মেয়ে। তাহলে রাইমা যাকে জন্ম দিয়েছে ওটা কি একটা ইচ্ছাধারী নাগিন? রাইমার দিকে তাকাতেই বুঝতে পারলেন সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে মেয়েটা। রাইমার শাশুড়ি কেঁদে কেঁদে বিলাপ করছেন। কাল নাগিনী মাইয়া জন্ম নিছে, পেটে আওয়ার লগে লগে বাপরে খাইছে, এখন জন্মানোর সময় মারে খাইল, এখন খালি আমারে খাওয়া বাকি আছে। এটা নিয়ে আমি কি করব? বুড়িদায় উত্তেজিত হয়ে বললেন, এই মায়ারে এখন মায়েরা ফেলো। আমি নিজ চোখে দেখছি এই মায়া একটা নাগিন। যত যাই হোক, এই বাচ্চাটাই এখন রাইমার শাশুড়ির একমাত্র বেঁচে থাকার সম্ভব। দায়ের কথা শুনে তিনি খেপে গেলেন। চুপ কর নিমখারামি, কি কস এগুলো আমার নাতনিরে? যা সত্যি তাই কই। এর মধ্যে গ্রামের অনেক লোক আসা শুরু করে দিয়েছে রাইমার লাশ দেখতে। বুড়িদাই সবার কাছে বলে বেড়াচ্ছে তিনি নিজের হাতে রাইমার গর্ভ থেকে সাপ বের করেছেন। ওই বাচ্চা একটা ইচ্ছাধারী নাগিন। গ্রামের সবাই বুঝতে পারলো বুড়ির মাথা এলোমেলো হয়ে গেছে। ওর এখন অবসর নেওয়া দরকার। নতুন দায় লাগবে আরেকটা। বলে কি বুড়ি, ইচ্ছাধারী নাগিন? এত সিরিফ রূপ কথা হয়? রাইমার স্বামী রাইমার গর্ভে বাচ্চা আসার 1 মাস পরেই সাপের কামড়ে মারা গিয়েছিল। মাছ ধরতে গিয়েছিল সেদিন দুপুরে, বাড়িতে এসেই ছটফট করতে থাকে। বলে গোকরা নাকি কামড়েছে। ওঝা ডাকা হলো, কিছুই করতে পারল না, মারা গেল হাশেম। এরপর থেকে রাইমা আর তার শাশুড়ি মিলেই সংসার করছে। একমাত্র সন্তানকে হারানোর পর এবার হাশেমের মা তার ছেলের বউকে হারিয়ে একেবারে দিশেহারা হয়ে গেলেন। তার নাতনির জন্য একই সাথে ঘৃণা আর ভালোবাসা দুটোই কাজ করতে লাগলো। সেই দিনের 1 সপ্তাহ পর এক সন্ধ্যায় ছুটতে ছুটতে রহিম গ্রামে ওঝার বাড়িতে হাজির হলো। জানালেন তার মাকে সাপে কেটেছে। একজন নাকি সাপটা দেখেছে। কালচা। হন্তদন্ত হয়ে ছুটে গেল ওঝা। পুরনো দায়ী হওয়ায় গ্রামের সবাই পরিচিত রহিমের মা। নানা ওষুধ কবিরাজি করেও বাঁচানো গেল না রহিমের মাকে। রহিম আর্তনাদ করে কেঁদে ওঠে। আগেই কইছিলাম নাগ নাগিন নিয়ে উল্টাপাল্টা কথা কওয়া বন্ধ করো। একটা বাচ্চা মায়েরে নিয়ে কুচ্ছা রটাইও না। কেন শুনে কার কথা? সত্যিকারের নাগিনী আমার মারে মারতে ওই সাপ পাঠাইছে। গ্রামের সবাই আতঙ্কের মধ্যে পড়ল। এই ওয়ালিপুর গ্রাম তো এত সাপের উপদ্রব ছিল না। গত 1 বছরে রহিমের মাকে নিয়ে 8 জন মারা গেল বিষধর সাপের কামড়ে। হাশেমের মা হামিদা বানু তার নাতনিকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। 2 দিন ধরে ছাগলের দুধ খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই তা খেতে চায় না। 2 গ্রাম খুঁজেও সদ্য সন্তান জন্ম দিয়েছে এমন কোনো মেয়েকে রাজি করাতে পারলেন না তার নাতনিকে বুকের দুধ খাওয়ানোর জন্য। অনেকেরই ধারণা এই মেয়ে অপয়া। এমন হতে থাকলে তো না খেয়ে মরবে বাচ্চাটা। গভীর রাত, ঘরের চৌকিতে নাতনিকে নিয়ে শুয়ে আছেন হাশেমের মা। ঘুমিয়ে আছে দুজনেই। হঠাৎ ঘুমের ভেতরেই টের পেলেন তার পুরো শরীর জুড়ে পিচ্ছিলকে একটা যেন বের হয়ে যাচ্ছে। তার বুকের ওপর থেকে কাপড় সরিয়ে বয়স্ক স্তনে চিকন জিহ্বা ছোঁয়াচ্ছে ওটা। এক মুহূর্তে ঘুম ছুটে গেল বুড়ির। স্পষ্ট অনুভব করতে পারল একটা সাপ উঠেছে তার শরীর, স্তন চুষছে। বুড়ি সচেতন হয়ে গিয়েছে এরই মধ্যে। লাফালেই কামড় দেবে ওটা। ধীরে ধীরে চোখ খুলল। ঘরে হারিকেন জ্বলছে। আরে সাপ কই? তার নাতনি বুকের সাথে লেপটে আছে। বুড়ি ব্লাউজ পরে না, তার নগ্ন স্তনে মুখ গুজে সাপটি চুষছে।
বুড়ি বুক ফেটে কান্না আসতে চাইল। আহা, দুঃখী বাচ্চা, না খেতে পেয়ে মারাই যাবে বুঝি শেষ পর্যন্ত। মা পায়নি, তার মায়ের বুকে দুধের জন্য এত উন্মুখ হয়ে আছে। বুড়ির শরীরে কেমন এক অদ্ভুত শিহরণ অনুভব করলেন, স্তনের টান অনুভব করলেন এবং বুঝতে পারলেন তার নাতনি শুধু শুধু ওটাই মুখ দিয়ে চুষছেন না, সত্যি সত্যি দুধ পাচ্ছে। আসিমের মায়ের জীবনে এর চেয়ে আশ্চর্যের ঘটনা আর ঘটেনি। এটা যে স্বাভাবিক কোনো কিছু না তা তিনি ভালো করেই বুঝতে পারলেন। পর মুহূর্তে করুণাময়ের কথা স্মরণ করে আনন্দে দুচোখে পানি ভরে উঠল। করুণাময় এতটা নিষ্ঠুর হতে পারেন না তিনি এই বাচ্চাটার কষ্ট সহ্য করতে পারেনি, তাই গাইবি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বাচ্চাটার। কৃতজ্ঞতা আর তৃপ্তিতে মন ভরে উঠল তার। আসিমের মা তার নাতনির নাম দিলেন চন্দ্র। নিজের জীবনের সব ভালোবাসা উজাড় করে পেলে পুষে বড় করতে লাগলেন নাতনিকে। আশেপাশে মানুষেরা এত রূপবতী কোনো বাচ্চাকে এর আগে দেখেনি। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দরী না তার মুখ, চাইলেই ঘৃণা করা যায় না। আস্তে আস্তে তাই প্রতিবেশীরাও স্বাভাবিক হতে থাকে তাদের সাথে। চন্দ্রকে সবাই ভালোবাসতে শুরু করে। কয়েক ঘরের মেয়েরা শুধু বুড়ির আড়ালে চন্দ্রকে বলতো কালনাগিনী। চন্দ্রের বয়স বাড়ার সাথে সাথে গ্রামে সাপের উপদ্রব ভয়ানক হারে বাড়তে লাগলো। প্রায় প্রতি মাসে কেউ না কেউ মারা যাচ্ছে সাপের কামড়ে। গ্রাম থেকে উপজেলা হাসপাতাল অনেক দূরে, তাছাড়া ডাক্তারি বিদ্যায় তাদের বিশ্বাস নেই। ওঝার ওপরেই ভয়ানক ক্ষেপে আছে সবাই। কিসের ওঝা? একজনের বিষও ছাড়াতে পারে না। টাকা খরচ করে দূরগ্রাম থেকে বড় মাপের ওঝা গ্রামে এনে থাকা খাওয়ার ব্যবস্থা করলো এবার গ্রামের সবাই। ওই ওঝা সাপ কাটা লোকদের তেমন কোনো মঙ্গল করতে পারলেন না। গ্রামের সবাই কাঁচি দা কুড়াল নিয়ে তিনবেলা ঝোপঝাড় গর্ত খুঁজে সাপের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। মারা পড়ল শয়ে শয়ে সাপ, কিন্তু এতে যেন আরও বাড়ল সাপের সংখ্যা। সাপের কামড়ে মরার সংখ্যাও বাড়ছে। দেখতে দেখতে চন্দ্রের 8 বছর বয়স হয়ে এলো। চন্দ্র খুবই অবাক হয় তাদের আশেপাশের সব মানুষের সাপ নিয়ে আতঙ্ক দেখে। সাপ তার খুব ভালো লাগে। দাদি যদিও সবসময় সাবধান করে দেয়, কিন্তু চন্দ্রের মানুষের সাথে খেলাধুলা করতে ভালো লাগে না। এক অদ্ভুত ধরনের শব্দ করতে পারে সে পা দিয়ে। এটা সে কি করে শিখেছে নিজে জানে না, কিন্তু চুপিসারে নির্জন ঝোপের আড়ালে গিয়ে পা দিয়ে এই শব্দটা করলেই অনেকগুলো সাপ বেরিয়ে আসে। তাদের সাথে খেলেই সময় কাটে চন্দ্রের। নানান রকম নানান রঙের সাপ। কোনো মানুষ আশেপাশে আসলেই কি যেন বুঝে যায় সাপগুলো, দ্রুত ঝোপের আড়ালে চলে যায়। চন্দ্র খুবই আনন্দ পায় এটা ভেবে যে সে যেই ঘরে ঘুমোয় সেই ঘরের খাটের নিচের একটা গর্তে একটা বড় সাপ থাকে, কিন্তু তার দাদি এখনো টের পায়নি। ওটার খুব বুদ্ধি। দাদি ঘুমিয়ে পড়লেই চুপি চুপি খাট থেকে বেয়ে চন্দ্রের শরীরে উঠে আসে ওটার সঙ্গে খেলা করতে করতে ঘুমিয়ে পড়ে সে। চন্দ্রের 10 বছর বয়স। দাদির মেজাজ আজকাল খুব বেশি খিটখিটে থাকে। সারাক্ষণ তাকে অপয়া অলক্ষী বলে গাল পারে। চন্দ্রের খুব রাগ হয়, ইচ্ছে করে সাপ হয়ে কামড় দেয় বুড়িকে। আচ্ছা, মানুষ কি সাপ হতে পারে? তার খুব সাপ হতে ইচ্ছে করে। আজকাল সে সাপের ভাষা বুঝতে পারে। তারা কি সুন্দর মাটিতে শব্দ করে একে একে অপরের সাথে সংকেত দিয়ে কথা বলে। সে আজকাল ওর সমবয়সী ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করে। সেদিন বাড়ির খুব কাছেরই এক ফাঁকা জায়গায় 7 থেকে 8 জন মিলে গোল্লাছুট খেলছিল। শেষ সীমানার সামনে দাঁড়িয়ে আছে চন্দ্র। মুক্তাকে ছোঁয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ওকে। সে ফিক ফিক করে হেসে মুক্তাকে ছুটতে বলছে। এমন সময় কম্পনটা অনুভব করলো সে। পায়ের তলার মাটি কেমন যেন মৃদু কম্পিত হলো। কানে মৃদু মাটির কাঁপার শব্দ ভেসে এলো। হুট করে ফাঁকা জায়গার শেষের ঝোপের দিকে তাকালো সে। কিছু দেখা না গেলেও সে বুঝলো ওখানে একজোড়া সাপ দাঁড়িয়ে আছে। তা আবার দাঁড়ার সাপ। ওকে ডাকছে। চন্দ্র ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। মুক্তা ঠিক তখনই ছুটতে শুরু করেছে শেষ সীমানে স্পর্শ করতে। সেদিকে ভ্রুক্ষেপও করল না। একবার শুধু ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকিয়ে ঝোপের কাছে হাজির হলো। তার জন্য যেন অপেক্ষা করছিল সাপ দুটি। সে আসতেই পুকুরের পথে ঝোপের কিনারা দিয়ে ছুটতে শুরু করলো সাপ দুটো। চন্দ্র ছুটল ওদের পিছু পিছু। একদম পুকুরের কাছে গিয়ে ওগুলো ঝোপের ভেতর অদৃশ্য হয়ে গেল। চন্দ্রের চোখ এবার গেল পুকুরের কিনারে। পুকুরের একবারে কিনারে ফনা তুলে বসে আছে একটা সাপ। সে প্রায় সব জাতের সাপই চেনে। পদ্ম গোকরা ওটাও মাটি কাঁপিয়ে তাকে ইশারা করে কাছে ডাকছে। ধীরে ধীরে এগিয়ে গেল ওটার কাছে চন্দ্র। সাপটার মাথায় একটা চেইনে আটকানো লকেট। ঝুঁকে ওটা হাতে নিল সে। কি সুন্দর রূপার রঙের চেইন, তার মধ্যে প্যাঁচানো ফনা তোলা একটা সাপের লকেট ঝুলছে। সাপের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল চন্দ্র। ওরা তাকে এত ভালোবাসে। সে গলায় পরে নিল ওটা। পুকুরের ঝোপের দিকে আছে সে। ঘাটারও সামনে বাম পাশে।
সেখানে এক বউ পানি তুলতে এসে চন্দ্রকে দাঁড়িয়ে থাকতে দেখল। তার সামনে গোকরা সাপ দেখে চিৎকার করে উঠল, ওরে চন্দ্র হতচ্ছাড়া, সরে আয় সরে আয়, ওটা কামড় দেবে তোকে, ওরে কে আছো? সাপটার খুব কাছে দাঁড়িয়ে ছিল চন্দ্র। অবাক হয়ে ঘাটের দিকে তাকালো, চমকে উঠেছে সে। সাপটা বিদায়ের শব্দ তুলে পুকুরের নেমেই ডুব হয়ে অদৃশ্য হয়ে গেল। লকেটটা তার খুব পছন্দ হয়েছে, কিন্তু সাপটার মাথায় হাত বুলে আদর করা হলো না। সে আদর করলে সাপগুলো খুশি হয় তাও টের পায়। ছুটে গোল্লা ছুটের মাঠে চলে এলো চন্দ্র। এসে সবার সামনে দাঁড়িয়েছে মাত্র এমন সময় পিঠে কিল অনুভব করেই উমা বলে চিৎকার করে চেঁচিয়ে উঠল। পেছনে ঘুরে দেখল বকুল। রাগে হিস করে উঠল চন্দ্র। তার চোখ এমন কঠিন ক্রোধ দেখে মুখটা ভয় শুকিয়ে গেল বকুলের। কিল মারার পর বকতে যাচ্ছিল চন্দ্রকে, কিন্তু জিহ্বা দিয়ে কোনো শব্দই বেরোল না। চন্দ্রের সেই সাপ হওয়ার ইচ্ছাটা আবার মনে জেগে উঠল। ইচ্ছা করল সাপ হয়ে কামড় দেয় বকুলকে। চন্দ্র রাগে কাঁপতে কাঁপতে বলল, কিল মারলি কেন? তোরে না বলছি মুক্তারিতি ধরবি, তোরে না ধরা ঝোপের দিকে গেলি কেন? আমরা হারছি। তো হারলে কি হয়? আর কোনোদিন আমার গায়ে হাত তুলবি না। আচ্ছা। রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল চন্দ্র। বকুল সহ সবাই হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। মেয়েটি এমনিতে ভালোই, কিন্তু রেগে গিয়ে কারোর দিকে তাকালেই গা শিরশির করে ওঠে। তার আশ্চর্য সুন্দর নীলমণির চোখজোড়া জ্বলতে থাকে। সেদিন সন্ধ্যার পরেই তার দাদির কাছ থেকে জানতে পারে বকুলকে সাপে কেটেছে। ও জানতে গেছে ওর বাবা। চন্দ্রের বুকটা ধক করে ওঠে। মনে পড়ে খেলার মাঠের ঘটনাটা। তার যে কজন খেলার সাথী হয়েছে সের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে সে বকুলকে। সেও তার দাদির সঙ্গে ছুটে যায় বকুলদের বাড়িতে। বাড়ি ভর্তি মানুষ। ওঝে এসে ঝাড়ছে বকুলকে। চন্দ্র বকুলের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল মরে যাচ্ছে ও। উঠানে পাটিতে শুয়ে রাখা হয়েছে ওকে। কি বুঝে ছুটে বকুলের পাশে বসে পড়ল সে। কাউকে না জিজ্ঞাসা করে বুঝল বাম পায়ের গোড়ালির কয়েক ইঞ্চি উপরে কেটেছে সাপ। ওঝার বাকি সবাই অবাক করে দিয়ে সেখান থেকে শক্ত করে বাঁধা দড়ি দাঁত দিয়ে কামড়ে খুলে ফেলল। এরপর সাপ যেখানে ছবল দিয়েছে ওখানে মুখ নামিয়ে এনে কামড় ধরল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। ওঝা অনেক টেনেও মাথা উঁচু করতে পারল না ওর। দাদি তো কেঁদে অস্থির হয়ে গেল। পোড়ামুখী, কি করছিস? চন্দ্র দাঁত বসিয়ে দিয়েছে ওখানে। ওর মুখে রক্ত ভরে যাচ্ছে, সাথে বকুলের পা। এরপর মুখ তুলতেই তীক্ষ্ণ দৃষ্টিতে ওঝার দিকে তাকাতে ওঝা ওকে ছেড়ে ছিটকে পেছনে পড়ল। দুনিয়ার সমস্ত ক্রোধ যেন ওই চোখে আটকা পড়ে আছে। চন্দ্র পরনের ফ্রক ছিঁড়ে বকুলের পায়ের ক্ষত বেঁধে দিল। গ্রামের মানুষ গত 10 বছরে যা দেখেনি তাই হলো। এই প্রথম কোনো সাপে কাটা মানুষ না মরে বেঁচে উঠল। সবাই বিস্মিত, হতভম্ব হয়ে গেল। চন্দ্রেরও কোনো ক্ষতি হয়নি। বুঝতে পারল এই মেয়ের ভেতর আশ্চর্য এক ক্ষমতা আছে। এরপর থেকে পুরো গ্রামে চন্দ্রের সুনাম ছড়িয়ে পড়ল। কাউকে সাপে কামড়ালেই ছুটে এসে চন্দ্রকে নিয়ে যায় তারা। এই পদ্ধতিতে বিষমুক্ত করেও সুস্থ হয়ে যায় লোক। পুরো গ্রামে চন্দ্র আর দাদির সমাদর বেড়ে যায়। এই উপকারের চড়া মূল্য পায় ওরা। খাবার পোশাকের সব অভাব দূর হয়ে যায়। শুধু এই গ্রামে না, আশেপাশের কয়েক গ্রামেও চন্দ্রের সুনাম পৌঁছে যায়। তারা গরুর গাড়ি পাঠায় ওকে নিয়ে যেতে সাপে কামড়ালেই। চন্দ্র এই কাজটা করে বেশ উপভোগ করে। বিশেষ করে তাকে যে সবাই সমীহ আর শ্রদ্ধা ভক্তি করে এটা উপলব্ধি করে আনন্দ পায়। দাদিও এখন ওকে সুস্থ আর ভালো ব্যবহার করে তার সাথে। তাদের কোনো অভাব নেই। চন্দ্রের সাপেদের সঙ্গে সখ্যতা কিন্তু কমে না। সাপ তো সে ভালোবাসত চিরকালই। এখন অনেকটা খেয়াল খুশি মতো চলতে পারে সে। কয়েকটা সাপ তাই বাড়িতেই পোষে সে। দাদি যদিও বিরক্ত হয় কিন্তু তেমন প্রতিবাদ করেন না। নানান অদ্ভুত রকম স্বপ্ন দেখে চন্দ্র আজকাল। অনেকগুলো মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে একটা মেলার ভেতরে। তাদের সবার মাথায় সাপের মতো পনা তুলে আছে। এর কোনো অর্থ সে খুঁজে পায় না। আবার স্বপ্নে মাঝে মধ্যে একটা জঙ্গলের ভিতর ঢুকে যায় সে। একটা নির্দিষ্ট গাছের শিকড় তুলে চিবায়। বাস্তবেও এমন একটা জঙ্গল আছে গ্রামে। সে সেই জঙ্গলে গিয়ে দেখে সত্যিই এমন একটা গাছ আছে। ছোট আকৃতির গাছ, কিন্তু চিকন শিকড়গুলো অধিকাংশই মাটির ওপরে। ওগুলো নিয়ে আসে সে। গ্রামে যেসব মানুষ সাপে আতঙ্ক আছে তাদের শিকড়ের টুকরো দিয়ে বলে যে সব ঘরে সাপ আসার ঝুঁকি আছে। ওগুলোতে সুতো দিয়ে যাতে দরজা জানালার পাশে ঝুলিয়ে রাখে এটা। শিকড়ের টুকরোটা কোমরের সুতাতে বেঁধে রাখলেও সাপের কামড় থেকে বাঁচবে। গ্রামের সবাই দেখলো আসলেই তাই হচ্ছে। এইসব মানার পর থেকে হঠাৎ করেই গ্রামে সাপের উপদ্রব কমে যাচ্ছে। সাপের কামড়ে মারা যাচ্ছে কম। কিশোরী চন্দ্রের ভক্ত হয়ে গেল পুরো গ্রাম। ওর চোখে তাকিয়ে কেউ কথা বলে না। এর মধ্যেই চন্দ্র যে পদ্ধতিতে সাপে কামড়ানো মানুষের বিষমুক্ত করে, সেই পদ্ধতিতে বিষমুক্ত করতে গিয়ে বিষক্রিয়ায় মারা গেছেন গ্রামের ওঝা। সবাই বুঝতে পারল চন্দ্র ছাড়া এই ক্ষমতার কারণ নেই।
চন্দ্র এখনো মাঝে মধ্যে কিছু মানুষের উপর রেগে যায়, ইচ্ছে করে সাপ হয়ে কামড়ে দিতে। তারপরে দেখা যায় সত্যি সত্যি সাপের কামড়ে মৃত্যুশয্যায় চলে যায় তারা। চন্দ্রে আবার বিষ তুলে তাদেরকে বাঁচায়। দেখতে দেখতে চন্দ্রের বয়স 16 হয়ে এলো। হাত কাটা ওঝা মালিক এসে ঢুকলো ওয়ালিপুর গ্রামে। এখনো বিশ্বাস হচ্ছে না মালিকের সে শেষ পর্যন্ত এখানে আসতে পেরেছে। ময়লা লুঙ্গি, পাঞ্জাবির সাথে তার কোমরে গামছা পেঁচানো, ডান হাত দিয়ে মুচটা মুচড়ে বাঁকা করে দিল। করুণা ভরে 2 সপ্তাহ আগে কাটা পড়া বাম হাতের দিকে তাকালো। কবজি থেকে হাতের বাকি অংশ নেই, কবজিতে শক্ত কাপড় বাঁধা। এক হাতের বিনিময়ে এখানে আসতে পেরেছে সে। পিশাচির পুজো করে সে জানতে চায় ইচ্ছাধারী নাগিনীর খোঁজ। পুজোর নিয়ম অনুসারে শরীরের একটা অংশ কেটে উৎসর্গ করে পিশাচকে। এই ইচ্ছাধারী নাগিনকে সে যদি বন্দি করে নিয়ে যেতে পারে এই গ্রাম থেকে, তাহলেই তার এই কবজি কাটার কষ্টের সার্থকতা পাবে। ইচ্ছাধারী নাগিনের শরীর দিয়ে এমন একটা ঔষধ তৈরি করবে সে, এবং সে জানে সেটা যা খেলে দুনিয়ার কোনো বিষ তাকে হত্যা করতে পারবে না। সে আরও অনেক দীর্ঘজীবী হবে। মৃত্যুকে জয় করতে না পারলেও তার আয়ু দ্বিগুণ বেড়ে যাবে। তার মধ্যে এমন এক অলৌকিক ক্ষমতা আসবে যে সে যা চাইলেই যে কোনো সাপকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে, ওদের নিজ স্বার্থে ব্যবহার করতে পারবে যে কোনো কাজে। এগিয়ে যাচ্ছে সে গ্রামের ভেতরের দিকে। গ্রামটা ছোটই মনে হচ্ছে। খুঁজে পেতেই হবে তার মানুষরূপী নাগিনকে। একটা জঙ্গলের ভেতর দিয়ে ছুটছে চন্দ্র। সামনে সবকিছু কেমন ঘোলা ঘোলা লাগছে। সে বুঝতে পারছে সে মানুষ নয়, একটা সাপ হয়ে ছুটছে। নিজের উপর ওর কোনো নিয়ন্ত্রণ নেই। কেন ছুটছে এইভাবে এখনো বুঝতে পারছে না। ঝোপঝাড়, গাছের শিকড়, নরম শক্ত মাটি পেরিয়ে সে জঙ্গল দিয়ে ছুটছে তো ছুটছেই। পর মুহূর্তেই বুঝতে পারল কেন সে ছুটছে। তাকে একটা লোক তাড়া করছে। সে ছুটছে লুকানোর একটা জায়গা খোঁজার জন্য। একটা গর্ত চোখে পড়ল তার, এবং সাথে সাথে এও বুঝতে পারল লোকটা তার খুব কাছে চলে এসেছে। গর্তে ঢুকে পড়ল সে। এমন সময় লেজ টান পড়ল একটা। মাথার কাছে শক্ত একটা হাত চেপে ধরেছে ওকে। ওর সাপের শরীর পেঁচিয়ে ধরার চেষ্টা করছে লোকটার হাত। অট্টহাসিতে ফেটে পড়ছে লোকটা তাকে ধরার আনন্দে। কিছুতেই লোকটার মুখ দেখতে পারছে না ও। অস্বস্তিতে শুধু ছটফট করছে। ভয়ে ভয়ে অস্থির অবস্থা। এই নিয়ে ঘুম ভেঙে গেল চন্দ্রের। এই স্বপ্নের মানে কি? দ্রুত বুক ওঠানামা করছে তার। সে প্রায় এমন স্বপ্ন দেখে নিজেকে সাপের রূপে, কিন্তু আজকের মতো এমন ভয়ানক স্বপ্ন আর ছিল না। জানালা দিয়ে বাইরে তাকালো। জ্যোৎস্নার আলোর সঙ্গে হালকা কুয়াশার চাদর এক ঝাপসা পরিবেশ করে রেখেছে। এখন মাঝরাত। বড় বড় শ্বাস নিয়ে নিজের আতঙ্ক দূর করতে চাইছে যেন সে। এখন এক ঘরে একাই ঘুমায় চন্দ্র। দাদি অন্য ঘরে। হিসির শব্দ তুলে নিচ থেকে একটা সাপ উঠে এলো বিছানায় তার পায়ের ওপর। পা বেয়ে বেয়ে চন্দ্রের কোলের কাছে চলে এলো ওটা, যেন ওকে সান্ত্বনা দিতে। শাখামুটি সাপ এটা। পুরো মেঝময় ছড়িয়ে আছে ভিন্ন জাতের আরও 8 থেকে 10টা সাপ। এগুলো সব সারাদিন গর্তে লুকিয়ে থাকে। কেউ জানে না এগুলো সাপ নিয়ে ঘুমায় চন্দ্র, এমনকি দাদিও না। চন্দ্রকে উঠে বসে হাঁপাতে দেখে এগুলো ধীরে ধীরে পায়ে বেয়ে উপরে উঠে এলো বিছানায়। ওরা যেন আদর চায় ওর মনকে শান্ত করতে চায়। চন্দ্রের পুরো শরীরে কিলবিল করতে লাগলো ওগুলো। যে কেউ এই অবস্থায় দেখে মুচড়া যাবে। চন্দ্র খিলখিল করে হেসে উঠল। এক মুহূর্তে সব দুশ্চিন্তা মন থেকে উড়ে গেছে। এরা কি এত ভালোবাসে? কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারবে না। চন্দ্র বাড়ির পেছনে একটা ফুলের বাগান করেছে। জঙ্গলে হাঁটতে গিয়ে যত রকম ফুল চারা পায় সব এনে লাগে এখানে। সেখানে পরদিন বিকেলে পরিচর্যা করছে। এমন সময় হাবলু মেম্বারের ছোট ছেলে ছুটে আসলো তার কাছে। কান্না জড়িত কণ্ঠে বলল, আব্বারের সাপে কাটছে, তাড়াতাড়ি চলেন। বড় কেউ না এসে এটুকু বাচ্চাকে পাঠিয়েছে দেখে চন্দ্র অবাক হলো। হাবলু মেম্বার 2 চোখে দেখতে পারে না চন্দ্রকে। সবাইকে বলে বেড়ায় চন্দ্র একটা অভিশপ্ত ডাইনি। ওর জন্মের আগেই গ্রামে এত সাপের উপদ্রব ছিল না। তবুও চন্দ্র হাবলুর ছেলের সাথে তাদের বাড়িতে গেল। বাড়ি ভর্তি মানুষ। বাড়িতে গিয়েই বুঝতে পারলো ওর জন্য কেউ অপেক্ষা করে নেই। বিষ নামানোর কাজ অন্য কেউ করছে। কিছুটা অবাক হয়ে এগিয়ে গেল সে। তাকে দেখে সবাই জায়গা করে দিল হাবলুর ঘরের ভেতর ঢুকতে। ঘরের দরজার কাছে গিয়েই দেখল মেঝেতে পাটির ওপর শুয়ে রাখা হয়েছে হাবলুর মাথা দরজার দিকে দিয়ে। ঘরে কিসের যেন তীব্র একটা গন্ধ। হাবলুর পায়ের কাছে একটা কালাচ সাপ বসে আছে। আর একটা লোক তার পাশে বসে কী সব মন্ত্র পড়ছে আর হিস করে শব্দ করে সাপটাকে উত্তেজিত করার চেষ্টা করছে। ভালো করে তাকাতেই চন্দ্র দেখল লোকটার বাম হাতের কবজির পরের অংশ নেই। সাজ পোশাক দেখে ভাবল গ্রামের নতুন ওঝা নাকি। চন্দ্র ঘরে ঢুকতে ওর দিকে ফিরেও তাকালো না লোকটা। এক মনে মন্ত্র পড়ছে সাপটার দিকে তাকিয়ে। হিসির শব্দ তুলে মেঝেতে আঘাত করছে।
চন্দ্র প্রায় সব সাপের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, শুধু এই কালাসটাকে ভয় পায়। অনেক চেষ্টা করেও এই জাতের সাপের সঙ্গে সে যোগাযোগ করতে পারে না। এই সাপ কোথায় থাকে তাই বুঝতে পারে না। চন্দ্রকে চমকে দিয়ে সাপটা তার দিকে অর্থাৎ দরজার দিক দিয়ে মুখ করে হিসিস করে উঠল। চন্দ্র এক পা পিছিয়ে এলো, অবাক হয়ে দেখল সাপটার লেজ ক্রমশ সরু হতে হতে একটা সূচের আকার ধারণ করল। লাফিয়ে উঠে ওটা গেঁথে গেল হাবলুর পায়ের ওপর যেখানে সাপে কামড়িয়েছিল। মুখ দিয়ে অদ্ভুত হিসিস করে শব্দ তুলছে ওটা আর কাঁপছে। এরপর সূচের মতো লেজটা বের হয়ে এলো, ক্রমশ আগের রূপ নিল। এত জাদু! বিস্ময় ভরা চোখে দেখল চন্দ্র। ঘরের ভেতর হাবলুর স্ত্রী, ছোট ভাই ওরাও হতভম্ব হয়ে গেছে। কালাচের লেজ তো এমন হয় না। ক্ষত দিয়ে বেরিয়ে এলো রক্ত। ওঝা এবার ওটা মুখ তুলে জায়গাটা বেঁধে দিতে বললেন। কয়েক মুহূর্তের পরেই চোখ খুলে তাকালো হাবলু। একেবারে সুস্থ সে। সাপটাকে ধরে একটা কাপড়ের ব্যাগের ভেতর ভরল ওঝা। এরপর ওটাকে নিজের ঝোলায় ঢুকিয়ে ফেলল। এবার ওঝার চোখ দরজার সামনে দাঁড়িয়ে থাকা কিশোরীর উপরে পড়তেই কয়েক মুহূর্ত অপলক তাকিয়ে রইল। চোখের বিস্ময় কি যেন মেলানোর চেষ্টা করছে। চোখটা চকচক করে উঠল। চন্দ্র বিস্ময় ভরা চোখে ওঝার মালিকের দিকে তাকিয়ে আছে। কেমন শরীরটা শিরশির করে উঠল তার। ওঝা উঠে ওকে পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে এলো। সবাই জয়ধ্বনি দিতে লাগলো ওঝাকে। দরজার পেছনে দাঁড়িয়ে কয়েকজন ওঝার এই কেরামতি দেখেছেন। সবার মধ্যে ছড়িয়ে পড়ল ওঝার এই অলৌকিক ক্ষমতার কথা। একজনকে বলতে শুনল চন্দ্রা, ওঝার নাম মালিক। সে নাকি স্বপ্নদেশ পেয়ে এই গ্রামে এসেছে সাপের অভিশাপ থেকে গ্রামকে বাঁচাতে। কেমন যেন একটা অস্বস্তি কাজ করতে লাগলো চন্দ্রের মনে। ধীরে ধীরে হেঁটে বাড়িতে ফিরে এলো। সারা রাত ধরে শুধু শুয়েছে, ছটফট করলো। অস্বস্তি গেল না, ঘুম এলো না। সবগুলো তার দিকে আসছে দেখে রাগে হিসিস করে উঠল চন্দ্রা। ওরা পিছিয়ে গেল। পরদিন সকালে চন্দ্র ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে দেখল উঠানে পিড়িতে একটা লোক বসে আছে। ও দাদির সঙ্গে গল্প করছে। ভালো করে দেখে চিনতে পারল এই সেই ওঝা যে হাবলু মেম্বারের গতদিনকে বাঁচিয়েছিল। চন্দ্রকে দেখেই লোকটা জড়সড় হয়ে উঠে দাঁড়ালো। ওর সামনে গিয়ে বিনীতভাবে সালাম দিয়ে বলল, আপনার কাছে ক্ষমা চাইতে আসছি মা। চন্দ্র অবাক হয়ে জানতে চাইল, কেন? আসলে আমি আপনার কথা জানতাম না। গ্রামে ঢোকাই শুনলাম একটা লোককে সাপড়ে কাটছে। আমি গিয়ে বিষ নামাইলাম। পরে জানলাম গ্রামের সব মানুষের বিষ নামানোর জন্য আপনি আসেন। বোধহয় আপনার অধিকারে হাত দিলাম। এটা আমার অধিকার না। আমি উপকার করতে পছন্দ করি, তাই ওদের সাহায্য করি। আপনিও হাবলুর উপকার করেছেন, রাগ করব কেন? আপনি নাকি স্বপ্নে আদেশ পেয়ে এই গ্রামকে সাপের অভিশাপ থেকে মুক্ত করতে এসেছেন? জিভে কামড় দিল হাত কাটা ওঝা মালিক। কি কন, এই গ্রামের মানুষগুলো আজগুবি সব। আন্দাজে একটা গুজব ছড়াইছে। আমি আসলে গ্রামে ঘুরা ঘুরে ওঝাগিরি করি। হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে আইছি। মেম্বার হাবলু অবশ্য কইছে এই গ্রামে কোনো ওঝা নাই, তাই থাইকা যাইতে। কিন্তু আপনার আপত্তি থাকলে চলে যাব। আমি আগেই বললাম এটা আমার পেশা না, এটা আপনাদের কাজ। আমার আপত্তি থাকবে কেন? আপনার বড় দয়া মা, এইটুকু বয়সে আপনারে তাই সাপে 3 অবস্থা করে রেখেছেন এই গ্রামের। তা শুনে আপনার প্রতি আমার সম্মান জন্মাইয়া গেছে। দেখা করার জন্য মনটা ছটফটাইতেছিল সারা রাত। আপনি কেমনে সাপের বিষ নামান তা একবার দেখার খুব শখ। আপনাদের জাত গোষ্ঠীতে শুনেছি কোনো সাপুরে নেই, তাহলে আপনি এই বিদ্যা শিখলেন কেমনে মা? চন্দ্র আর চোখে একবার লোকটার ঝোলার দিকে তাকালো। তারপরে চোখ গেল কাটা হাতের দিকে। তারপর অন্য মানুষকে সুরে বলল, আমি এখন বাগানে যাব, গাছে পানি দিতে হইব। আচ্ছা আচ্ছা মা, এক গ্রামে যখন আসি সবাই একসাথে জানতে পারবো আস্তে আস্তে আমরা একজন আরেকজনের সম্পর্কে। আস্তে এলে আসি মা। চন্দ্র সত্যি বাগানের দিকে চলে গেল। চন্দ্রের দাদির কাছে বিদায় নিয়ে ওঝা মালিক পথে বেরিয়ে গেল। তার চোখ জলজল করছে। তার পুরোপুরি সন্দেহ এই কিশোরীর মেয়েটা ইচ্ছাধারী নাগিন। অথচ মেয়েটা নিজেও হয়তো টের পায়নি এখনো। কি সরল মুখে পৈশাচিক হাসি ফুটে উঠল মালিকের। চন্দ্র কি সত্যি ইচ্ছাধারী নাগিন? তা আগে পুরোপুরি নিশ্চিত হতে হবে। এটা পরীক্ষা করার একটা উপায় তার জানা আছে। ভালোই আগামী আমাবস্যা পর্যন্ত ওয়ালিপুর গ্রামে তাকে কাটাতে হবে সাধারণ ওঝার বেশে। তারপর সেই অন্ধকার রাত এলেই সে তার জাদুর ক্ষমতা দিয়ে নিশ্চিত হবে চন্দ্রই আসলে নাগিন কিনা। ও নাগিন হলে একটা কিশোরী নাগিনকে কাবু করতে তেমন কষ্ট হবে না। ভবিষ্যতের কথা চিন্তা করতেই শরীরে এক ধরনের ঐশ্বরিক শক্তি অনুভব করল ওঝা মালিক। ভয়ঙ্কর এক শক্তি ডাকছে তাকে। চন্দ্র তার দাদির কাছে জানতে চাইল, আচ্ছা দাদি, মানুষ কি সাপ হইতে পারে? তা দাদি অবাক হয়ে বলল, এসব কি কথা? চন্দ্র রান্নাঘরের পিঁড়ি টেনে নিয়ে বসল। অনেকেই কয় দাই রহিমের মা নাকি বলছিল আমি একটা সাপ হইয়া জন্মাইছিলাম, তারপর মানুষ হইছি। ওর মাথা ছিল আওলা, সবসময় উল্টাপাল্টা কথা কইতো।
চন্দ্র উঠে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। গতকাল রাতে তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মাঝরাতে টিনের চালে কিছুর হাঁটার শব্দে ঘুম ভেঙে যায় তার। শব্দটা তেমন জোরালো না, পাখি বা ছোট কোনো প্রাণীর হাঁটা চলা। এই সামান্য শব্দে ঘুম ভেঙে গেল তার। অবাক হলো। ঘরে হারিকেন জ্বালিয়ে ঘুমায় সে। অবাক হয়ে দেখল হারিকেন নিভে আছে। আজকে জ্যোৎস্না রাত ছিল, কিন্তু এখন বাইরে ঘুটঘুটে অন্ধকার। কিছু একটা অস্বাভাবিক লাগলো তার। মুখ দিয়ে হিসের শব্দ তুলে চৌকির কাঠে আঘাত করে এক বিশেষ ধরনের কম্পন তৈরি করলো সে। তারপর ঘরের সব সাপকে আহ্বান করছে সে তার কাছে আসার জন্য। এতে কিছুটা ভরসা পাবে সে। আশ্চর্য, কয়েক মিনিট কেটে গেলেও কোনো সাপের সাড়া পেল না চন্দ্র। ধীরে ধীরে বিছানে উঠে বসলো। মাথার কাছে ম্যাচ ছিল, ওটা নিয়ে একটা কাঠি জ্বালালো। মৃদু আলোতে সবকিছু আরও যেন ঝাপসা হয়ে এলো। ধীরে ধীরে মেঝেতে পা রেখে হারিকেনের দিকে এগিয়ে গেল। হারিকেন জ্বালাতেই পুরো ঘর মোটামুটি আলোকিত হলো। সে আলোতে পুরো ঘর, শাখা মুটি কিংবা অন্য কোনো সাপই চোখে পড়ল না তার। ওরা তো এমনভাবে ওকে ছেড়ে যায় না, অন্তত শঙ্খিনী তো এই ঘর ছেড়ে তেমন বের হয় না। হঠাৎ করে আতকে উঠল টিনের চালে কারোর জোরে ঘুষির শব্দ শুনে। সাথে সাথেই হারিকেন নিভে গেল। চন্দ্র কিছু বুঝে ওঠার আগে অনুভব করল তার পেছনে অন্ধকারে কিছু একটা দাঁড়িয়ে আছে। মানুষ? কে? ধীরে ধীরে ঘুরল পেছনে। ঘুটঘুটে অন্ধকার থাকলেও বুঝতে পারল দুজন মানুষ দাঁড়িয়ে আছে পাশাপাশি। মুখ দিয়ে কোনো শব্দ করতে পারল না সে। ধীরে ধীরে পিছিয়ে এসে চোখের সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। এবার লোকগুলোর মাথার উপর গোল আকৃতির কিছু একটা জ্বলে উঠতে দেখল সে। সেখান থেকে বিচ্ছুরিত আলোতে ধীরে ধীরে ঘরের ভেতরের আলোকিত হয়ে উঠল। সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছে এখন সে। বুকটা কেঁপে উঠল তার। এসব কি? তার মানে সম্পূর্ণ বিবস্ত্র দুজন নরনারী দাঁড়িয়ে আছে। এদের গলা পর্যন্ত মানুষের হলেও বাকি অংশ ফনা তোলা সাপের মাথা। আতঙ্কে মুখ দিয়ে একটু শব্দ বেরোল না তার। চোখ বিস্ফোরিত হয়ে আছে। এবার চোখ গেল মেঝেতে। পুরো মেঝময় ছড়িয়ে ছিটে আসছে অসংখ্য অপরিচিত জাতের সাপ। মেঝে ঝুড়ে ছুটে বেড়াচ্ছে ওগুলো এদিক ওদিক। একটা পেঁচিয়ে ধরেছে অপরটাকে, এক কথায় কিলবিল করছে। এই প্রথম সাপ দেখে সে এত ভয় পেল। তার পায়ের পাতার উপর দিয়ে ওগুলোর চলাচল অনুভব করে গা শিরশির করে উঠল। স্বপ্ন দেখছে না তো? না, সে স্পষ্ট বুঝতে পারছে অলৌকিক হলেও তার আশেপাশে যা কিছু আছে সব বাস্তব। চিৎকার করতে ইচ্ছা করলেও কেন যেন সে চিৎকার করল না। এক মনের সামনের নরনারীর দিকে তাকিয়ে রইল। তার সামনের দুজন নরনারী একে অপরের দিকে তাকালো। মাথা থেকে আলো বিচ্ছুরিত হওয়ার পাথর দুটো তুলে হাতে নিল। দুজনের দুটো পাথর একসাথে স্পর্শ করাতেই প্রচণ্ড আলোর একটা স্রোত আঘাত করল চন্দ্রের চোখে। সে ধাক্কা খেয়ে বিছানার উপরে পড়ে গেল। আড়ষ্ট অবশ হয়ে গেল তার শরীর। সে নড়তে পারছে না, চোখ স্থির হয়ে আছে উপরে। সেই সাপ মস্তকের নরনারীর তার মাথার কাছে এলো। নারী সর্পা মানুষের হাতে একটা পাথর, আকারে আগের দুটো থেকে বড়। আলো বিচ্ছুরিত হচ্ছে এটা থেকেও। ওই দুটো পাথর মিলেই যে এটি তৈরি হয়েছে তা সে বুঝতে পারল। পাথরটা ওর কপালে স্পর্শ করালেন তিনি। প্রচণ্ড মাথা ব্যথায় চিৎকার করে উঠল এবার চন্দ্র। হঠাৎ করেই পুরো ঘর আবার অন্ধকারে ডুবে গেল। পর মুহূর্তে জ্বলে উঠল হারিকেন। শরীর নড়াচড়া করার শক্তি ফিরে পেয়েই দ্রুত উঠে বসল সে। ওই নরনারীর কেউ কিংবা মেঝে ভর্তি অদ্ভুত অপরিচিত সাপগুলো কিচ্ছু নেই ঘরে। বিছানার একপাশে তার প্রিয় শাখা মোটি সাপটা পড়ে আছে। ঘরের এক কোণে তার পোষা সাপগুলো একটার সঙ্গে আরেকটা মিশে গিয়ে শুয়ে আছে। হাঁপাচ্ছে চন্দ্র। কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। মাথা এখনো ঝিমঝিম করছে। বিছানায় শুয়ে পড়ল সে। এটা কিছুতেই স্বপ্ন ছিল না। সে অনুভব করেছে সবটাই বাস্তবে ঘটেছে। ওই পাথরটা কিসের? অদ্ভুত দর্শন সর্প মানবিক কোথা থেকে এলো? আর কেন তার কপালটা স্পর্শ করালো? কিছুই মাথায় ঢুকছে না তার। শঙ্খিনী সাপটা তার বুকের কাছে উঠে এলো। চন্দ্র ওটার মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে দাদির ব্যবহারে সে বুঝতে পারল রাতে যা কিছু ঘটেছে এর কিছুই টের পাননি তিনি। তাহলে পুরোটাই কি স্বপ্নে ঘটেছে? সন্ধ্যা না হয়ে উপায় রইল না চন্দ্রের। গ্রামে 1 মাস হয়ে এলো ওঝা মালিক এসেছেন। এর মধ্যে সাপের উপদ্রব একেবারে নেই বললেই চলে। যদিও বা কাউকে সাপ কাটে এখন কেউ আর চন্দ্রের কাছে আসে না, সোজা মালিকের কাছে যায়। চন্দ্র অবশ্যই হিংসা করে না, বরং কিছুটা মুক্ত অনুভব করে নিজেকে। এইসব ঝামেলায় না জড়িয়েই শান্তি পায় সে। যদিও দাদি সবসময় খিটখিট করে হঠাৎ আয় বন্ধ হয়ে যাওয়ায় সেই যে ওঝা মালিক ওর সঙ্গে দেখা করতে এসেছিল এরপর আর আসেনি। ওঝা মালিককে অদ্ভুত আর রহস্যময় মনে হয়েছে চন্দ্রর কাছে।
কথা বলার ভঙ্গিতে বিনয় থাকলেও তার চেহারা দেখে বোঝা যায় সে এই বিনয় অভ্যস্ত নয়। তাই চেহারায় অদ্ভুত এক নিষ্ঠুরতা ভাব ফুটে ওঠে। তাছাড়া ওর ওই অদ্ভুত লেজওয়ালা কালো সাপটা এর রহস্য সে জানে না, কিন্তু জানার জন্য মন কেমন উসখুস করে। ওঝা মালিককে হাবলু মেম্বার খুব ভালোইভাবেই প্রশ্রয় দিয়েছেন। প্রথমত তার জীবন বাঁচানোর জন্য, তারপর আবার তার চির অপছন্দের চন্দ্রের বিরুদ্ধে বিকল্প কাউকে পাওয়ার। মালিক যদিও চন্দ্রের চাইতে দূরত্ব রেখে চলার চেষ্টা করে, তবুও চন্দ্র এক প্রকার তার নজরবন্দি। দূর থেকে লুকিয়ে চন্দ্রের কর্মকাণ্ড লক্ষ্য রাখে সে। এই মেয়েটা যে সাধারণ কোনো মেয়ে না, তা সে আগেই বুঝতে পেরেছে। বিশেষ করে নিজের চন্দ্রের সাপে কামড়ানো মানুষের বিষ ছাড়ানো দেখে হতভম্ব হয়ে গেছে। নিজের কোনো ক্ষতি করা ছাড়া এইটুকু একটা কিশোরী মেয়ে মুখ দিয়ে যে কোনো বিষধর সাপের বিষ তুলে আনে কি করে? আর তার দেয়া সেই শিকড়, এই শিকড়ের নাম অনেক শুনেছে ওঝা মালিক। কতটা ভয় করে চলে এটাকে তারা, কিন্তু অনেক খুঁজেও সন্ধান পায়নি সে। চন্দ্র কোথা থেকে এই শিকড় সংগ্রহ করে ভেবে পায় না। তবে আজকে রাতটা খুব গুরুত্বপূর্ণ হাতকাটা ওঝা মালিকের জন্য। আজ অমাবস্যা, এই রাতের জন্য অপেক্ষায় ছিল সে। আজ রাতেই তাই সে যে করেই হোক চন্দ্র ইচ্ছাধারী নাগিন কিনা তা নিশ্চিত হতে হবে তাকে। পুরো গ্রাম ঘুরে প্রতিটি মেয়েকেই পর্যবেক্ষণ করছে সে দিনে দিনে, কিন্তু চন্দ্রের মতো রহস্যময় আর কাউকে মনে হয়নি তার। তাই বিশ্বাস করেই নিয়েছে সে চন্দ্রই ইচ্ছাধারী নাগ। এখন শুধু নিশ্চয়তা চাই। রাত 11টা বাজে ওঝা মালিক উপস্থিত হয়েছে চন্দ্রের বাড়ির খুব কাছে। ঘুটঘুটে অন্ধকারের তার পথ চিনতে অসুবিধা হচ্ছে না। একটা ব্যাটারি টর্চ সে জোগাড় করেছিল অনেক আগেই। খুবই ক্ষীণ আলো ওটা থাকায় পথ চলতে যেমন অসুবিধা হচ্ছে না, তেমন দূর থেকে তাকে কেউ তেমনভাবে লক্ষ্য করবে না। তবু সাবধানে এগিয়ে গেল সে। তার ঝোলার ভেতরে যে কালাজ সাপটা আছে ওটা আসলে কোনো সাপ না, একটা পোষা পিশাচ, যেটা অভিশপ্ত সাপে রূপান্তরিত হয়েছিল কয়েকশো বছর আগে। অনেক কষ্ট, অনেক পথ পেরিয়ে, অনেক সন্ধান করে এটার জোগাড় সে করেছিল 8 বছর আগে। এরপর থেকেই ভাগ্য ফিরতে থাকে তার। অমাবস্যার রাতে অদ্ভুত ক্ষমতা লাভ করে এটা। সাধারণ সাপের চাইতে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি দুটো ঘর, টিনের ছাপড়া, দুটো ঘর থেকে হারিকেনের আলো ভেসে আসছে। ওঝা মালিক জানে ডান পাশেরটায় চন্দ্র ঘুমায় আর বাম পাশেরটাও দাদি। কোমরের গামছাটা খুলে শক্ত করে নাক মুখ বেঁধে নিল নিজের, যাতে কোনো গন্ধ নাকে না আসে। ভাগ্য ভালোই বলতে হবে, দুটো ঘরের জানালাই খোলা। দুটো কাচের শিশি বের করলো ঝোলা থেকে সে। প্রথমে চন্দ্রের দাদির ঘরে উকি দিল, বিছানায় মরার মতো ঘুমাচ্ছে। একটা শিশি ছুঁড়ে ফেললো ঘরের মাঝে। ওটা ভেঙে পুরো ঘরে ধোয়ার একটা আবরণ পড়ে গেল। যে কোনো মানুষের পক্ষে শিশির এই বিষের ক্রিয়ায় 24 ঘন্টার আগে জ্ঞান ফেরার কথা না। এবার চন্দ্রের ঘরে জানলা দিয়ে উকি দিল মালিক। ঘা শিউরে উঠল তার। ঘুমিয়ে আছে চন্দ্র, পরনে রোজকার শাড়ি, কিন্তু চন্দ্রের পুরো শরীর জুড়ে 7 থেকে 8টা শঙ্খচূড় রাজ গোখরা সাপ বেয়ে বেড়াচ্ছে বা ঢেকে রাখছে ওকে। তাকে উকি দিতে দেখেই একসাথে সাপগুলো তাদের মুখ তার দিকে ঘুরিয়ে নিল। জিহ্বা বের করে একত্রিত কণ্ঠে ভয়ঙ্কর নিষ্ঠুর হিসির শব্দ তুলল। মেঝের অবস্থা আরও ভয়াবহ। কম করেও 20টা নানান জাতের বিষধর সাপ পুরো ঘরে ছুটে বেড়াচ্ছে। জানালা দিয়ে ওঝা মালিককে তাকাতে দেখে ওগুলো থমকে গেল। জানালার দিকে ঘুরে তাকিয়ে আছে সবগুলো এক দৃষ্টিতে ওর দিকে। ওর উপর ছুটে এসে লাফিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে যেন ওগুলো। ভয় আত্মারাম কেঁপে উঠল মালিকের। এটা কোন জগৎ দেখছে সে? একটা মানুষের ঘরে এতগুলো সাপ থাকতে পারে? আর কোনো সন্দেহ নেই চন্দ্রই আসলে ইচ্ছাধারী নাগিন। বুঝতে পারল কয়েক মুহূর্ত পরেই ঝাঁপিয়ে পড়বে সাপগুলো তার উপরে। ছোবল মারতে মারতে টুকরো টুকরো করে ফেলবে তার শরীর। যা করার 1 মুহূর্তের মধ্যেই করতে হবে। এমন কিছু বাসনা করলেও সিদ্ধান্তহীনতায় ভোগালো না তাকে। মুহূর্তে কাচের শিশি ছুঁড়ে ফেলল ঘরের মাঝে। জানিতে শুধু লাভ যা হবে, চন্দ্র আগামী 24 ঘন্টা অচেতন হয়ে থাকবে, কিন্তু সাপগুলোর এই বিষে কোনো ক্ষতি হবে না। এগুলো এখনও জেগে আছে। ওগুলোর বিরুদ্ধে লড়াইয়ের শক্তি তার নেই। তার ঝোলা হঠাৎ করে ভয়ঙ্কর রকম কাঁপতে শুরু করল। মুহূর্তে সব দুশ্চিন্তা চলে গেল মালিকের। ওটা তার সব শক্তি ফিরে পেয়েছে। জানালার কোনো গারদ নেই। দ্রুত ঝোলাটা ছুঁড়ে ফেলল ঘরের ভেতর। ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে ঝোলা ফুঁড়ে কালার সাপটাকে বেরিয়ে আসতে দেখল। ওটা আকারে 4 গুণ বড় হয়ে গেছে এখন। মুহূর্তে জানালার কাছে পৌঁছে গেছে দুটো শঙ্খচূড়াও, লম্বায় এক একটা মানুষের সমান। ওঝা মালিক কিছু বুঝোটার আগেই দুটো ওর উপর লাফিয়ে পড়ল। এক হাতে একটার ধর চেপে ধরতে পারলেও অপর সাপটা কামড়ে ধরল তার এক কান। মাটিতে শুয়ে পড়ল মালিক। ঘরের ভেতর এর মধ্যেই ভয়ঙ্কর কালাচের তাণ্ডব শুরু হয়ে গেছে।
ভয়হীনভাবে একসাথে ঝাঁপিয়ে পড়ছে সব সাপ ওটার উপর, কিন্তু কোনোটাই সামান্য পরিমাণও ক্ষতি করতে পারছে না ওটার। এই ভয়ঙ্কর আর অবিশ্বাস্য ঘটনা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। পুরো ঘর জুড়ে সাপদের ভয়ঙ্কর তাণ্ডব বয়ে বেড়াচ্ছে। বিশাল আকৃতির কালার সাপটা সামনে অন্য যে সাপই পাচ্ছে ওটার ধর কামড়ে ধরছে, তারপর ছুঁড়ে মারছে ঘরের টিনের দেয়ালের দিকে। মুহূর্তে মারা যাচ্ছে ওগুলো। কালাচের লেজটাও তীক্ষ্ণ রূপে ফিরে গেছে। লেজের সরু অংশ সামনে পেছনে থেকে কাবু করছে অন্য সাপগুলোকে, যেটাকেই পাচ্ছে লেজটা গেঁথে দিচ্ছে ওটার উপর। অভিশপ্ত পিশাচ ক্ষমতার সাপটির আক্রমণে তাই সামনে মারা যাচ্ছে ঘরের ভেতর চন্দ্রকে পাহারা দেওয়ার সাপগুলো, তবু ওগুলোর সংখ্যা যেন কমছে না। অদৃশ্য কোনো পথ দিয়ে একের পর এক সাপ আসছেই, ঝাঁপিয়ে পড়ছে কালাচের উপর। হাতকাটা ওঝা মালিক তার উপর আক্রমণ করা দুটো সাপকে মেরে ফেলেছে। ধর চেপে যেটাকে ধরেছিল ওটাকে মাটির সঙ্গে কয়েকটা বার বাড়ি খাইয়ে মাথা থেতলে দিয়েছে। বাম হাতটার অনুপস্থিতি ভোগালো তাকে। যে সাপটা তার কান কামড়ে ধরেছিল ওটাকে ছুটাতে গিয়ে তার অর্ধেক প্রাণ বেরিয়ে গেল। জোরে ওটার ধর চেপে টান দিতেই তার কানের খানিক অংশ সাপের মুখের সাথে ছিঁড়ে উঠে এসেছে, তাই তার পুরো মুখ ঘাড় রক্তে ভিজে আছে। শরীরে অদ্ভুত যন্ত্রণা শুরু হয়ে গেছে। মালিক বুঝতে পারছে আর বেশি সময় নেই। বিষক্রিয়া শুরু হয়ে গেছে শরীরে এর মধ্যেই। যত দ্রুত সম্ভব বিষ নামাতে হবে, না হলে এত কাছে এসেও সব শেষ হয়ে যাবে। এই বিষ নামানোর ক্ষমতা একমাত্র ওই কালাচের আছে, কিন্তু ওটা তো ভয়ঙ্কর যুদ্ধে মত্ত। উঠে দাঁড়িয়ে সাবধানে জানালা দিয়ে উকি দিল সে। নিজের সব শক্তি দিয়ে লড়ে যাচ্ছে পিশাচ অভিশপ্ত কালার সাপটা। এই আমাবস্যার রাতে ওটার সাথে লড়ে জিতবে এমন সাপ এই দুনিয়ায় আরেকটিও নেই। সমস্ত পৈশাচিক শক্তি সে ভর করেছে ওটার উপর। একের দানবাকৃতি, তার উপর সুচালো লেজ আর দ্রুত নড়তে সক্ষম মুখ দিয়ে আক্রমণ। ঘরের একটা সাপও টিকতে পারছে না ওটার কাছে, তবু যেন ওটা সাপ মারতে মারতে হাঁপিয়ে উঠেছে। এত সাপ, ঘরের চারপাশে মৃত সাপের স্তূপ পড়ে রয়েছে, তবু সাপের সংখ্যা কমছে না কেন? বিছানার নিচে একটা গর্ত থেকে উঠে এসেছে আরও অগণিত সাপ। কিসের গর্ত ওখানে? এত সাপ ধারণ করতে পারে যেটা? এসব ভাবার সময় এটা নয়। বিষক্রিয়াও বেড়ে গেছে। ওঝা মালিক বুঝতে পারল মৃত্যু থেকে বাঁচতে এবার পালানো ছাড়া আর কোনো উপায় নেই ওর। যেহেতু চন্দ্র কিংবা তার দাদি কেউই জেগে নেই, তাই এইসব কিছু যে তার কাণ্ড সেটা কেউ বুঝতে পারবে না। এই যা স্বস্তির কথা। মাটি কাঁপিয়ে সেই অদ্ভুত ছন্দময় শব্দ তুলল মালিক। মুহূর্তেই আক্রমণ থামিয়ে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো কালার সাপটা। ওঝার বিপদটা যেন আজ করতে পেরেছে। চন্দ্রের শরীরকে ঢেকে রাখা সাপগুলো রক্ত হিম করা নজরে তার দিকে তাকিয়ে জিহ্বা বের করে হিসিস করে উঠল। মাথা কাঁপছে। এবার ওঝা মালিকের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। মৃত্যু ডাকছে তাকে। ঘুরে কয়েকবার ছুটতে উপর হয়ে পড়ল। পুরো স্থির অবশ্যই পড়ল তার শরীর। বিষক্রিয়ায় সামান্য নড়ার শক্তিও কেড়ে নিয়েছে তার কাছ থেকে। হালকা জ্ঞান তখন আছে তার। ভূত একটা অনুভূতি মাথাকে গিলে খাচ্ছে। অনুভব করল পায়ের পাতাবে একটা সাপ তার মাথা দিকে উঠে আসছে। গা শিরশির করে উঠল। ইচ্ছা করল ঘাড় ঘুরিয়ে দেখে ওটাকে, কিন্তু অপরোক্ষে তীক্ষ্ণ সুয়ের মতো কিছু একটা তার ঘাড়ের উপরের কানের কাছে ঢুকে গেল। সামান্য গঙ্গানিও বেরিয়ে এলো মুখ দিয়ে। একটু প্রশান্তি অনুভব করল এই প্রথম সে। ওকে বাঁচাতে কালাসটা এসেছে। বিষ নামাচ্ছে। প্রায় আধ ঘন্টা ওভাবে পড়ে থাকার পর শরীরে শক্তি ফিরে পেল ওঝা মালিক। ধীরে ধীরে উঠে বসল। আমাবস্যায় ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখতে পেল না। শুধু পায়ের কাছে বসে থাকা কালাসটার উপস্থিত অনুভব করল। ওটা স্বাভাবিক আকারে ফিরে এসেছে। ঝোলাটাকে এখনো কোমরে ঝুলে আছে। দ্রুত সাপটাকে তুলে ঝোলায় পুরে নিল। চন্দ্রের ঘরের জানালার পাশে থাকা টর্চ থেকে মৃদু আলো বেরোচ্ছে। ভয়ে ভয়ে ওখানে গিয়ে টর্চটা তুলে নিল। জানালা দিয়ে ঘরের ভেতর তাকাতে আশ্চর্য বনে গেল। কোথায় সেই শত শত মৃত জীবিত সাপ? সাপের স্তূপ। পুরো ঘরে একটা সাপও নেই। দ্রুত নিশ্চিত মনে বিছানায় ঘুমাচ্ছে একা। কিন্তু ওর কপাল ওটা কি? পাথরের মতো যেটা ঠিক করে আলো বেরোচ্ছে। নাগমণি? অবিশ্বাস্য। সাধারণ নাগিনদের ওটা থাকে না। এটাকে সর্পরাজ্যে রাজকীয় বস্তু বলা হয়। সে তো এই গ্রামে নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য একটা সাধারণ নাগিনকে ধরতে এসেছিল, কিন্তু এই তো দেখা যাচ্ছে সাপরাজ্যের ক্ষমতাবান এক নাগিন কন্যা, যাকে রক্ষা করার জন্য এত বড় পাহারার ব্যবস্থা। চন্দ্র আসলে কে? এত ক্ষমতাবান একজন নাগিন কন্যা হওয়ার পরেও সে এমন একটা সাধারণ পরিবারে মানুষ রূপে কি করে জন্মগ্রহণ করল? একজন সাধারণ নারীর গর্ভে এমন ক্ষমতাবান নাগিনের জন্ম অবিশ্বাস্য ব্যাপার। চন্দ্রের নাগিন হওয়ার পেছনে সব ইতিহাস জানতে হবে তাকে। তারপর যা করার করবে সে।
আপাতত দূরত্ব বজায় রাখতে হবে ওর কাছ থেকে। এমন ক্ষমতাবান এক নাগিনের শরীর থেকে যদি সে ওষুধ তৈরি করে তাহলে তার ক্ষমতা আরও কতটা বেড়ে যাবে ভাবতেই পুলকিত বোধ করল। আবার ভয় হলো চন্দ্রের এই ভয়ঙ্কর ক্ষমতার উৎসের কথা স্মরণ হয়ে। দ্রুত মেম্বার বাড়িতে ফিরে যেতে হবে তাকে। রাত এখন অনেক বাকি, তাকে ঘরে না দেখলে সন্দেহ করবে যে কেউ। এখন আর ঝামেলা পাকিয়ে লাভ নেই। ধীরে ধীরে টর্চের মৃদু আলোয় পথ চলতে লাগলো ওঝা মালিক। শরীর পুরোপুরি সুস্থ হয়নি, কানের জ্বালাটা ভোগাবে কিছুদিন। উত্তেজনায় পা ফেলতে কষ্ট হচ্ছে। পরদিন ঘুম থেকে উঠে হতভম্ব হয়ে গেল চন্দ্র। বাইরে ক্রমশ অন্ধকার হয়ে আসছে, অথচ ভোর থেকে ধীরে ধীরে সকাল হওয়ার কথা। মাথাটাও কেমন ব্যথা করছে, ঘুম ভাব কাটেনি। বাইরে বেরিয়ে বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারল সন্ধ্যা নেমে এসেছে। তার মানে সারা রাত ঘুমিয়ে আজ সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে সে। এত গভীর ঘুম। দাদি ওকে ডেকে তোলেনি কেন? দাদির ঘরে গিয়ে আরও অবাক হলো, দাদি এখনও ঘুমিয়ে আছে। ডেকে তুলতে কষ্ট হলো অনেক। ঘুম জড়ানো দৃষ্টিতে তিনি তাকিয়ে রইলেন চন্দ্রের দিকে। দুজন এই একই অস্বাভাবিক ঘুমের পেছনে কোনো যুক্তি খুঁজে পেল না চন্দ্র। এমন তো হয় না। শুধু অনুভব করলো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। খাওয়ার পর ঘুম ঘুম ভাবটা আরও যেন বেড়ে গেল। দাদি আর ওই দুজনেই ঘুমানোর জন্য চলে গেল যার যার ঘরে। সবকিছু কেমন এলোমেলো লাগছে ওদের। রাতে একটু গভীর হতে মাথাটা যখন কিছুটা ঠান্ডা হলো তখন চন্দ্র খেয়াল করলো তার ঘরে কোনো সাপ নেই। পুরো ঘরে উকিঝুঁকি দিয়ে একটিরও দেখা পেল না। অনেকক্ষণ মেঝেতে শব্দ করে সেই পরিচিত ছন্দে সাপগুলোকে ডাকল, কিন্তু কোনো সারা শব্দ পেল না। ভয় কুকড়ে উঠল, ওগুলো গেল কোথায়? আজও কি ওই সর্পমানব আর মানবী আসবে তাই ওগুলো সেদিনের মতো অদৃশ্য হয়ে গেছে? মনে আতঙ্ক থাকলেও শরীরের অদ্ভুত ক্লান্তির কাছে হার মেনে গেল। এসব নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই। কপালের মাঝামাঝি গরম কিছুর স্পর্শে ঘুম ভেঙে গেল চন্দ্রের। তাকে দেখলে অদ্ভুত একটা আলোয় ঘর ভরে গেছে। আলোটা আসছে তার শরীর থেকেই। উঠে বসে বুঝতে পারল তার কপাল থেকে উৎপত্তি আলোটার। সেই সর্প নারীর হাতে থাকা বড় উজ্জ্বল পাথরটাই যেন কেউ ওর কপালে খোদাই করে দিয়ে গেছে। কিছুতেই কপাল থেকে সেটা তুলতে পারল না। ঘরের এক কোণ থেকে এবার সেই নগ্ন ঘাড়ের ওপর থেকে সাপের ফনার আকৃতির মাথার সেই নর নারী তার দিকে এগিয়ে এলো। তার দিকে এরা কারা? ওর কাছে কি চায় আবার? ভয় ভয়ে চোখ মুখ শুকিয়ে যাচ্ছে চন্দ্রের। একজন বিছানার ডান পাশ আরেকজন বাম পাশে চলে এলো। চন্দ্রের ধাক্কা দিয়ে বিছানার মাঝামাঝি শুইয়ে দিল। কণ্ঠ কিংবা শরীরে সামান্য পরিমাণ প্রতিবাদ করার জোরতার নেই। তার ডান পাশে সর্পনারী এবং বাম পাশে সর্পপুরুষ বিছানায় মাথা দিয়ে শুয়ে পড়ল। এরপর দুপাশ থেকে ওরা চন্দ্রের দিকে ঘুরে ওকে জড়িয়ে ধরল। চন্দ্রের পুরো শরীর উত্তেজনায় কাঁপছে। কি ঘটছে? চারপাশে সবকিছু ঘুটঘুট অন্ধকার হয়ে গেল। বুঝতে পারল শুধু বিছানাটা যেন ক্রমশ নিচে নেমে যাচ্ছে ওদেরকে নিয়ে। নামছে তো নামছেই, কোথায় যাচ্ছে? হঠাৎ করেই তীব্র ধাক্কা খেল কিছুর সাথে। চৌকিটা ছিটকে পড়ল কোথাও। চন্দ্র বুঝতে পারল তার পাশের নরনারী ছিটকে দূরে কোথাও পড়ে গেছে। প্রচণ্ড আলোর ধাক্কায় চোখ খুলতে আবার বন্ধ করে ফেলল। কয়েক মিনিট চোখ বন্ধ করে রেখে তারপর চোখ খুলে সে ধীরে ধীরে আলস হয়ে আসলো। তবুও সবকিছু কেমন অদ্ভুত ঘোলাটে আর সমতল বরাবর দেখালো সে। কয়েক মুহূর্ত লাগলো এটা বুঝতে যে সে একটা সাপে রূপান্তরিত হয়েছে। স্বপ্ন নাকি বাস্তব? চারপাশে তাকিয়ে বুঝতে পারল সে এই মুহূর্তে আছে একটা জঙ্গলের ভেতর। তার দুই পাশে মুহূর্তেই দুটো শঙ্খচূড় সাপ এসে হাজির হলো। মাথা ঘুরিয়ে তার দিকে চাইল। চেহারার মিল না পেলেও চন্দ্র বুঝতে পারল এরাই সেই সর্প নরনারী। মাটিতে ওরা দুজন একত্রে আঘাত করতে অদ্ভুত এক কম্পন সৃষ্টি হলো। চন্দ্র অবাক হয়ে দেখল এই কম্পনের অর্থ সে বুঝতে পারছে। ওরা তাকে তার সাথে চলতে বলছে। চন্দ্রের জীবনের সব রহস্যর কাছে পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে চলল সামনে। চন্দ্র তাদের অনুসরণ করল। কিছুক্ষণ চলার পর ভুলে গেল সে একটা সাপের রূপে আছে। সবকিছু তার কাছে খুব স্বাভাবিক লাগতে লাগলো, যেন সে জন্মের সময় মানুষ নয়, সাপ হয়ে জন্মেছিল। চন্দ্র এখনও পুরোপুরি একটা সাপ হয়ে গেছে। মাথা কিছুটা ঘুরিয়ে নিজের লেজওয়ালা শরীরটাকে দেখে নিল। অদ্ভুত রূপ পেয়েছে তার সর্পাকৃতির শরীরটা। ডোরাকাটা লাল, নীল আর সবুজ রঙের চামড়া। শঙ্খচূড় দুটো তাদের মতো ছুটে চলেছে। সেও তাল মিলিয়ে তাদের পিছু পিছু ছুটছে। চন্দ্র অবশ্য মাঝে মধ্যে মাথা উঁচু করে চারপাশে পরিবেশ দেখে নিচ্ছে। যত দেখছে ততই অবাক হচ্ছে। চারপাশে উঁচু নিচু মাটি, ঝোপ, গাছের ডাল। যেদিকে সে তাকালো সাপ আর সাপ, নানান রকমের সাপ। অনেকগুলো তার পরিচিত জাত, বাকিগুলো অপরিচিত। সাপেদের তীক্ষ্ণ দূরদৃষ্টি থাকে না, কিন্তু চন্দ্রের দূরের কিছু দেখতেও কষ্ট হচ্ছে না তেমন।
সে অনুধাবন করলো তার ছুটে চলা মোটামুটি সব সাপকে আকৃষ্ট করছে। ওগুলোর দিকে সে যেমন তাকাচ্ছে ওগুলো তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে যাচ্ছে কোথায়? সে সাপেদের ভাষা বুঝতে পারলেও সাপগুলো কি তার ভাষা বোঝে? সেও তো এখন ওদের একজন। ছোটা বন্ধ করে দিল সে। সামনে বড় দুটো শঙ্খচূড়ও ছোটা বন্ধ করে ঘুরে তার দিকে এগিয়ে আসলো। চন্দ্র বলতে চাইল, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? মনে প্রশ্নটা এনে লেজ দিয়ে মাটিতে আঘাত করে একটা মৃদু কম্পন তুলল সে। সামনের শঙ্খচূড় সাপ দুটো মাটিতে আঘাত করে একটা কম্পন সৃষ্টি করল। চন্দ্র স্পষ্টভাবে বুঝতে পারল ওরা বলছে, আমরা তোমার কোনো ক্ষতি করব না। নিজের মতো সৃষ্টি হওয়া সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের অনুসরণ করো। তুমি চাইলে তোমাকে আবার তোমার ঘরে পাঠিয়ে দিতে পারি এখনই। অভিভূত হয়ে পড়ল চন্দ্র যে তার প্রশ্নটা বুঝতে পেরেছে এটা দেখে। এই প্রথম চন্দ্র নিজের ভেতর থাকায় স্পষ্ট একটা শক্তির অস্তিত্ব অনুভব করল। সে বুঝতে পারল সে চাইলে অনেক কিছুই করতে পারে যা আগে তার ভাবনাও ছিল না। সে এই মুহূর্তে চাইলে নিজ ইচ্ছায় চোখের পলকে তার ঘরের বিছানায় চলে যেতে পারে। সে চাইলে এখন সাপ থেকে মানুষের শরীরে রূপান্তরিত হতে পারে, কিন্তু এই মুহূর্তে ওদের অনুসরণ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। শঙ্খচূড় দুটো আবার চলতে শুরু করলে সেও তাদের অনুসরণ করে চলতে শুরু করলো। উঁচু নিচু মাটি, ঘাস, ঝোপঝাড়, গাছের শিকড়, মাটির ঢিবি পার হয়ে ছুটছে তো ছুটছেই। অবশেষে একটা বড় গাছের শিকড়ের মাঝখানে একটা গর্তমুখ চোখে পড়ল চন্দ্রের। আশেপাশে তাকিয়ে দেখল শঙ্খচূড় দুটো নেই, মানে এই গর্তে ঢুকে গেছে। কেমন যেন একটু ভয় টানা বাঁধল মনে। ঢুকে পড়ল গর্ত দিয়ে। মাথায় ঢুকিয়েই বুঝতে পারল ভুল একটা হয়ে গেছে। গর্তটা সমতলভাবে সুড়ঙ্গের মতো এগিয়েছে ভেবেছিল সে, কিন্তু এটা একটা কুয়ার মতো। মাথা ঢুকাতে অদৃশ্য কিছু টান অনুভব করল নিচ থেকে। শরীরের ভারসাম্য হারিয়ে নেমে যাচ্ছে নিচের দিকে। ঝাপসা চোখে শুধুই আধার আর আধার দেখল। একটা ঝাঁকি খেয়ে মাটিতে আছড়ে পড়ল। প্রচণ্ড আলোর ধাক্কায় চোখ দিয়ে প্রথমে কিছু দেখল না। আলস্য হয়ে সেই বিস্মিত দৃষ্টিতে চারদিকে তাকালো। এ কোথায় চলে এসেছে সে? যেন কোনো রাজদরবার। সারি সারি বসার জায়গা, গাছের গুড়ি দিয়ে তৈরি, কেমন অদ্ভুত নকশা আঁকা। নিজের শরীরে স্পর্শ করে বুঝল সে আবার মানুষ রূপে ফিরে এসেছে। পরনে রাতের কাপড়। দুই সারি বাসার জায়গার মাঝখান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে চন্দ্র। হঠাৎ খেয়াল করল গাছের গুড়ির মতো দেখতে বসার জায়গাগুলোর ভেতর থেকে অনেকগুলো সাপের মাথা নড়াচড়া করছে। সবগুলো বসার জায়গায় তাকিয়ে একই রকম দেখল সে। জলজল করে অনেকগুলো চোখে তাকিয়ে আছে তার দিকে। এরপর ভালো করে তাকিয়ে বুঝল গাছের গুড়ির রঙের অনেকগুলো জীবিত সাপ একটা আরেকটাকে পিছিয়ে এমনভাবে বসার জায়গা করেছে। মুগ্ধ হয়ে ওগুলো দেখতে দেখতে সামনে এগোচ্ছে চন্দ্র। দরবারের একদম সামনে এসে দেখল সিংহাসন আকৃতির দুটো চেয়ার পাশাপাশি রাখা। রাজারানীর জন্যই যেন। এগুলো কাঠের নয়, জীবিত সাপের একসাথে তাদের শরীর জড়িয়ে এগুলো তৈরি করেছে। খুব ভালো করে তাকালেই কেবল তাদের কিলবিল করা শরীরগুলো দেখা যায়। রাজসিংহাসন দুটোতে ঝমকালো পোশাক পরা দুটো বামন মানুষাকৃতির নরনারী বসে আছে। পরনে জমকালো পোশাক, মাথায় অদ্ভুত রকমের একটা মুকুট। মুকুটের উপরের পাথর দুটো চিনতে পারল চন্দ্র। অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছে। ওদের চোখগুলো অস্বাভাবিক বড়, নাক খাড়া, কানগুলো আর ঠোঁটগুলো ছোট। পুরো শরীরটাই সাপের খোলসের মতো ফ্যাকাশে। এরাই সেই শঙ্খচূড় যারা ওকে এই পর্যন্ত নিয়ে এসেছে। দুজনের চেহারায় রাজকীয় ভাব। শৌখিন পোশাক পরিহিত নারী বামন চেয়ার থেকে নেমে এলো চন্দ্রের কাছে। শুদ্ধ মানুষের ভাষায় জানতে চাইল, তোমার কি ভয় লাগছে? না। তোমার কাছে কি মনে হচ্ছে চারপাশে যা কিছু দেখছো সবই মায়া, অবাস্তব? না। তুমি কি বিশ্বাস করো এই মুহূর্তে আমরা মানুষের জগতের বাইরে অন্য এক জগতে আছি? এখানে শুধু সাপের বসবাস, অন্য কোনো প্রাণী এই জগতে আসতে পারে না, এবং তুমি আমাদেরই একজন। চন্দ্র নীরব, কোনো উত্তর দিতে পারল না। ওর সামনে নারী আর তার কোমর সমান লম্বা তার দিকে ঝুঁকে তাকিয়ে রইল শুধু। ঠোঁট কাঁপছে তার। তোমার বয়স 19 বছর না হলে তুমি পুরোপুরি আমাদের হতে পারবে না। এখনো তুমি অভিশপ্ত। মানুষের জগতের একজন পুরোপুরি নাগিন নও। তুমি অর্ধেক সাপ আর অর্ধেক মানুষ। এই সর্বপুরী রাজকন্যা এবং মানুষের জগতের এক কৃষকের কন্যা। তুমি এমন একজন ক্ষমতাবান কিশোরী যে নিজের ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। আমরা হয়তো অবশ্য চাইওনি তুমি জানতে পারো নিজের ক্ষমতার কথা সময়ের আগে। জানলে হয়তো ক্ষমতার অধিক ব্যবহার তোমার জীবনটাকে আরও জটিল, আরও বিপজ্জনক করে দিত। অবশ্যই কিছু লক্ষণের মধ্যে উপলব্ধি করেছ তুমি। তুমি কি এখন বিশ্বাস করো তুমি একজন নাগিন কন্যা? আমি বুঝতে পারছি না। শোনো, তাহলে তুমি এখন দাঁড়িয়ে আছো সমস্ত দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সাপ সাম্রাজ্যে, যা তোমাদের দুনিয়া থেকে পৃথক।
তোমাদের জগতের সাপ এবং এই জগতের সাপের মধ্যে একটা যোগসূত্র থাকলেও আমরা একে অন্য জগতে মাতব্বরি তথা প্রবেশ করি না। আমাদের রয়েছে আলাদা একটা সাম্রাজ্য। ক্ষমতাবান অসংখ্য ইচ্ছেধারী নাগ নাগিন বাস করে কেবল এই সাম্রাজ্যে, যারা কিনা চাইলেই সাপ থেকে মানুষ এবং মানুষ থেকে সাপ হয়ে যেতে পারে। আমাদের জগতের সবচেয়ে বড় পাপ হলো মানুষের রূপ ধরে মানুষের জগতে গিয়ে বসবাস করা, মানুষের উপকার কিংবা ক্ষতি করে নিজের খ্যাতি বাড়ানো। যারা এটা করে দুই জগতের শান্তি বিনষ্ট করে আমরা তাকে কঠিন শাস্তি দেই। তাই এই দুই জগতের মাঝে একটা বড় দেয়াল আমরা তৈরি করে রেখেছি। এই জগতের যে কোনো সাধারণ সাপ কিংবা প্রচণ্ড ক্ষমতাধর ইচ্ছাধারী নাগনাগিন কেউ চাইলেই মানুষের জগতে চলে যেতে পারবে না। মানুষের জগৎ থেকেও কেউ এই জগতে আসতে পারবে না। তবে এই দেয়ালেরও একটা দরজা আছে যা কিনা কেবল এই সাম্রাজ্যের প্রধান কিছু মানুষের জানা আছে। এর মধ্যে অবশ্যই আমি এবং তোমার পিতা আছি। এবার চমকে উঠল চন্দ্র। কথাটা কানে ঢুকে সেখানে যেন বাড়ি খেয়ে যাচ্ছে আর মস্তিষ্কের ভেতর ঢুকতে পারছে না। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনারা আমার পিতামাতা? এটা কিছুতেই হতে পারে না। হ্যাঁ, এই ব্যাপারে কিছুটা তুমি ঠিক বলেছ। আমরা দুজনেই এখন নারী রূপে আছি, অথচ আমাদের রূপে কত প্রভেদ। তুমি উজ্জ্বল, আমি ফ্যাকাশে। তুমি লম্বা, আমি খাটো। আমরা তোমার অর্ধেক পিতামাতা, বাকি অর্ধেক পিতামাতা তোমার পৃথিবীর, যাদের তুমি পিতামাতা হিসেবে চেনো। কথার আগামাথায় কিছুই বুঝতে পারছে না চন্দ্র। এই প্রথম তার মনে হলো সে এক রূপকথার জগতে আছে। তার চারপাশে আশেপাশে যা কিছু আছে আর যা কিছু ঘটছে সব স্বপ্নে। কি মানে এসব কথার? এবার পুরুষ মানুষটি চেয়ার থেকে ছেড়ে নেমে এলো। সেও তার কোমরের কাছাকাছি উচ্চতার চন্দ্রকে তার জীবন কাহিনী শোনাতে লাগলো। আজ থেকে প্রায় 17 বছর আগের কথা। নাগিন রানী লুপ গর্ভে সন্তানের উপস্থিতি টের পান। অন্যান্য সাপেরা এখানে স্বাভাবিক পৃথিবীর সাপের মতোই যৌনক্রিয়া প্রজনন করলেও নাগনাগিনের জন্য সম্পূর্ণ ভিন্ন একটা নিয়ম আছে। কোনো নাগিন গর্ভবতী হলে সে কেবল একটি সন্তান জন্ম দিতে পারে এবং যতদিন ভ্রূণটি গর্ভাবস্থান করবে ততদিন সে নাগিন থেকে সাপের রূপে ফিরে যেতে পারবে না। একজন মানুষ শিশুর মতোই জন্ম হয় তার বাচ্চার। এক্ষেত্রে নাগিনের গর্ভে একটা মানব ভ্রূণ এবং সাপের ভ্রূণ পাশাপাশি বড় হয়। পৃথিবীর হিসেবে 19 মাস গর্ভে থাকার পর জারু থেকে প্রথম সাপের সন্তান এবং পরবর্তীতে মানুষের সন্তান বেরিয়ে আসে কয়েক মুহূর্তের ব্যবধানে। মানব শিশুটি বেরিয়ে আসলেই সাপ শিশুটি ঝাঁপিয়ে পড়ে ওটার উপর, শরীরের সব বিষ ঢেলে হত্যা করে ওটাকে। মানব শিশুটি মারা গেলে মানুষের সমস্ত ক্ষমতা লাভ করে নাগ বা নাগিন সাপটি। জন্মের 19 বছর সময়ের গতি মানব জগতের মতোই পর্যন্ত অবশ্য তাকে সাপের শরীর নিয়ে থাকতে হয়। মানুষের শরীরে কোনো অসুবিধা তারা পায় না। ইচ্ছাধারী ক্ষমতা পায় 19 বছর কাটলে, তখন যে কোনো রূপে ফিরে যেতে পারে তারা। এই সাম্রাজ্যের রাজরানী নাগিন তখন 17 মাসের অন্তঃসত্ত্বা। ভয়ানক এক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই সাম্রাজ্যের রাজ নাগ এবং নাগিনকে ক্ষমতাচ্যুত করার জন্য। সেই ফাঁদে তারা পাও দেন। ফলস্বরূপ খুব কাছের কিছু মানুষ বিশ্বাসঘাতকতা করেন তাদের সাথে। খেপে উঠে ওদের বিরুদ্ধে হাজার নাগনাগিন এবং সাধারণ সাপ ক্ষমতা থেকে নেমে পালিয়ে বেড়াতে থাকেন ওরা বন জঙ্গলে। বুঝতে পারে আর বেশি সময় নেই। এই সাপ সাম্রাজ্য থাকলে ওদের খুঁজে পাওয়ার কোনো বিষয় না, পেলেই খুন করা হবে ওদের। তখন শুধু মাথায় আসে নিজেরাও মরলেও তাদের সন্তানকে এই সাম্রাজ্য সভ্যতায় টিকিয়ে রাখতে হবে। আর কোনো উপায় না দেখে পৃথিবীর দরজা ব্যবহার করতে বাধ্য হন তারা। পৃথিবীতে প্রবেশ করেই একজন নারীর দেখা পান। অলৌকিক ক্ষমতা দিয়ে বুঝতে পারেন মেয়েটা বন্ধা। যদিও নাগিনীরা গর্ভাবস্থায় মানুষ থেকে সাপ রূপ ধারণ করতে পারে না, তবে এই দুনিয়ায় সেটা করতে পারল রানী নাগিন। দুজনেই তখন সাপের রূপে তারা আক্রমণ করেন নারীর উপরে, কামড়ে দেন শরীরের বিভিন্ন স্থানে। কোনো বিষ ঢুকে দেননি। নিজেদের সর্বোচ্চ অলৌকিক মনের ক্ষমতা ব্যবহার করে নারীর গর্ভে নাগিনের সন্তানের ভ্রূণ দুটো ঢুকিয়ে দেন এবং এই আক্রমণের সব স্মৃতি ভুলে দেন মেয়েটার, যাতে সব কিছু স্বাভাবিকভাবে নেয় মেয়েটা। এই কাজটা করার সময় রাজ নাগ আর নাগিন জানতেন মানুষের গর্ভ থেকে জন্মানো তাদের সন্তান তাদের মতো। দুজনেই তখন সাপের রূপে তারা আক্রমণ করেন নারীর উপরে, কামড়ে দেন শরীরের বিভিন্ন স্থানে। কোনো বিষ ঢুকে দেননি। নিজেদের সর্বোচ্চ অলৌকিক মনের ক্ষমতা ব্যবহার করে নারীর গর্ভে নাগিনের সন্তানের ভ্রূণ দুটো ঢুকিয়ে দেন এবং এই আক্রমণের সব স্মৃতি ভুলিয়ে দেন মেয়েটার, যাতে সব কিছু স্বাভাবিকভাবে নেয় মেয়েটা। এই কাজটা করার সময়ে রাজ নাগ আর নাগিন জানতেন মানুষের গর্ভ থেকে জন্মানো তাদের সন্তান তাদের মতো স্বাভাবিক নাগ বা নাগিন হবে না। বিশাল এক পরিবর্তন মানুষ আর নাগিনের মিশ্রণ হবে। কিন্তু এছাড়া আর উপায় ছিল না। নিজ সাম্রাজ্যের বাইরে কোনো নাগিন জীবিত সন্তান প্রসব করতে পারে না এবং মৃত সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই রাজনাগিনকেও মরতে হতো। তার 1 মাস পরেই সে নারী অর্থাৎ চন্দ্রের গর্ভ
মা অন্তঃসত্ত্বা হয়ে যান, কিন্তু একজন সন্তানের দুটো বাবা মা থাকতে পারে না, তাই অভিশপ্ত হয়ে যান চন্দ্রের মানুষ বাবা এবং মা। বাবা মারা যান সাপের কামড়ে আর মা চন্দ্রকে জন্ম দিতে গিয়ে। কিন্তু পৃথিবীর নিয়মে সবকিছুই গণ্ডগোল হয়ে যায়। সেই নারীর গর্ভ থেকে প্রথম বের হয় একটা সাপ, পরে একটা মানব শিশু। সাপটা মানব শিশুর উপরে ঝাঁপিয়ে পড়ে ওকে হত্যা করতে চায় নিয়ম মতো, কিন্তু সে নিজেই শিশুটির ভেতরে থাকা বিষের প্রভাবে মারা যায় এবং শূন্যে মিলিয়ে যায়। সাপের সব শক্তি চলে আসে চন্দ্রের ভেতরে। উল্টো নিয়মে চন্দ্র বড় হতে থাকে মানব সমাজে মানুষ রূপে। ওকে রক্ষা করার দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব আড়াল থেকে সবই করেছে এই রাজ নাগ নাগিন অর্থাৎ সর্প নরনারী। সাথে নিজেদের সাম্রাজ্য গিয়ে বিদ্রোহ করেছে নিজেদের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। দল করেছে ভারী। চন্দ্রের 19 বছর বয়স হতে আরও 2 বছর বাকি। তখন সে সম্পূর্ণ ইচ্ছাধারী নাগিনে রূপান্তরিত হবে। পুরোপুরি চলে আসতে হবে তাকে এই সাপের সাম্রাজ্যে। সাম্রাজ্যের অধিকাংশই এখনও শত্রুদের হাতে। যুদ্ধ পাশে থাকতে হবে ওদের। এখন যেমন সাপ তাকে রক্ষা করে ওই জগতে ইচ্ছাধারী শক্তি পাওয়ার মাত্রই মানব জগতের সব সাপ ওর শত্রু হয়ে উঠবে, হত্যা করতে চাইবে ও তাকে। সৃষ্টি হবে বিশৃঙ্খলা। তাই ওই স্বল্পস্থায়ী জগতের মায়া তাকে কাটাতেই হবে এই 2 বছরের মধ্যে। এক জাদুকরের প্রবেশ ঘটেছে তাদের ওয়ালিপুর গ্রামে। ওর হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে। সব কেমন এলোমেলো লাগছে চন্দ্রের কাছে। কিসব আজগুবি কথা বলছে এরা কতটুকু সত্য বা বাস্তব ভাবনার সুযোগ পেল না বেশি। মাথা কেঁপে উঠে চন্দ্রের। বামুন নরনারী মুহূর্তেই আবার সাপে রূপান্তরিত হয়ে গেল। সেও চেষ্টা করে, কিন্তু নিজের ইচ্ছায় মানুষ থেকে সাপ, সাপ থেকে মানুষ হওয়ার ক্ষমতা এখনো পায়নি সে। মুহূর্তেই শূন্যে মিলিয়ে গেল সাপ দুটি। চন্দ্র অবাক হয়ে দেখল সিংহাসনের সাপগুলো সব নিচে নেমে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পেছন থেকে ঝড়ের শব্দের মতো শুনে আতকে ঘুরে দাঁড়ালো সে। সাপের শরীরে তৈরি বসার আসনগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে যেন। কিলবিল করতে করতে শত শত সাপ সামনে পেছন থেকে তার দিকে এগিয়ে আসছে। বুক ফেটে যাবে যেন তার আতঙ্কে। ওগুলো যেন কিছু চায় তার কাছে। কি চায়? বড় ধাক্কা খেলা একটা চন্দ্র নিচে পড়ে যাচ্ছে। অন্ধকারে ডুবে যাচ্ছে আবার সবকিছু। কিসের আঘাতে জানে না জ্ঞান হারালো সে। চোখ মিলতেই নিজেকে আবিষ্কার করলো নিজের ঘরে, বিছানায়। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তার পাশে বসে আছে তার প্রিয় শাখামোটি সাপটা। বড় বড় শ্বাস নিচ্ছে সে। কোনো জগৎ থেকে ফিরল সে। বাস্তব স্বপ্ন নাকি কল্পনা, নিজের নিয়তি ভেবে গা গুলিয়ে উঠছে। ওঝা মালিক গভীর ঘুমে শুয়ে আছে তার বিছানায়। তার চোখ বন্ধ থাকলেও সে স্পষ্ট অনুভব করতে পারছে ঘরের কোণে কোণে থাকা ঝোলার ভেতর থেকে শত বছরের সেই অভিশপ্ত পিশাচ শক্তির অধিকারী কালার সাপটা বেরিয়ে মেঝেতে নেমে পড়েছে। ওটা এমন কখনই করে না। সে যতক্ষণ পর্যন্ত না ডাকে ওটাকে, নিজ থেকে ঝোলার বাইরে বেরিয়ে হয় না। ওঝা মালিক অনেক চেষ্টা করেও শরীর নাড়াতে কিংবা চোখ খুলতে পারছে না। তবু আশেপাশে যা ঘটছে সবই স্পষ্ট বুঝতে পারছে। সাপটা তার খাটের পায়া বেয়ে বিছানায় উঠে এলো। এবার থরথর করে কাঁপছে মালিক। ওটা তার পা বেয়ে উপর হয়ে বুকের ওপর উঠে গুটিগুটি মেরে শুয়ে পড়ল। ওটার ওজন অনেক বেড়ে গেছে যেন। মনে হচ্ছে বুকের ওপর কে একটা বড় পাথর বসিয়ে দিয়েছে। আশ্চর্য, ওটাকে এত ভয় লাগছে কেন তার? এটা যত অভিশপ্তই হোক, তার পোষা সাপ, তার কোনো ক্ষতি করবে না। সাপটা এবার ধীরে ধীরে তার গলা পেঁচিয়ে ধরে চাপ সৃষ্টি করতে লাগলো। আতঙ্কে অস্থির বোধ করছে মালিক। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, শরীর ঘামছে, কিন্তু কিছুতেই চোখ খুলতে পারছে না। হঠাৎ অনুভব করলো কোনো কালাজ সাপ নয়, একটা কৈশোরী মেয়ে বসে আছে তার বুকের ওপর, হাত দিয়ে চেপে ধরেছে ওর গলা। একবার চেষ্টা করতে এবার চোখ মেলতে পারল সে। তার বুকের ওপর বসে আছে চন্দ্র। মুচকি বিদ্রুপের হাসি লেগে রয়েছে চন্দ্রের ঠোঁটে। হাত আরো শক্ত করে চেপে ধরেছে চন্দ্রর গলায়। মরে যাচ্ছে মালিক, চিৎকার করে উঠল। অবশ্যই এটা একটা স্বপ্ন ছিল, ভয়ঙ্কর স্বপ্ন। বিছানায় উঠে বসে হাঁপাচ্ছে মালিক। এটা কিরকম স্বপ্ন ছিল? বাম কানটা এখনো ব্যথায় টনটন করছে। শরীরও কেমন শক্তিবিহীন বোধ হচ্ছে। সে রাতের ঘটনাটা মনে হতেই কেমন অন্তরাত্মা কেঁপে উঠল। চন্দ্রের ক্ষমতা সম্পর্কে সে আজ করতে পারছে, আর নাগিন সম্পর্কে সে যতটুকু জানে 19 বছর পূর্ণ হলে এরা সম্পূর্ণ ক্ষমতা লাভ করে। তার কালাচার সে একত্র মিলেও কিছুই করতে পারবে না চন্দ্রের। চন্দ্রের ক্ষমতার মোকাবেলা করতে তারা কখনই পারবে না। তার মানে এর আগেই যে করেই হোক চন্দ্রকে সাপে রূপান্তর করে আটকে ফেলতে হবে তাকে। অবশ্যই বুদ্ধি আর কৌশল দিয়ে একবার ওকে হত্যা করে ওর সর্প শরীরের অংশ দিয়ে সেই মহা ওষুধ তৈরি করে সেবন করতে পারলেই সে সর্বশক্তির অধিকারী হয়ে যাবে। দুনিয়ার কোনো সাপের বিষই তার কোনো ক্ষতি করতে পারবে না, আর অধিকাংশ সাপই থাকবে তার নিয়ন্ত্রণে।
সে চাইলেই তারা আক্রমণ করে ধ্বংস করে দেবে যে কোনো গ্রাম শহর। দুনিয়ার ক্ষমতাবান মানুষদের একজন হবে সে। কিন্তু চন্দ্রকে বশ করবে কি করে? চন্দ্র কি তার ক্ষমতা দিয়ে আঁচ করতে পেরেছে এই গ্রামে সে এসেছে কেবল চন্দ্রের শত্রু হয়ে? এই স্বপ্নের আর অর্থ কি হয়? চন্দ্র বিস্মিত হয়ে ভাবছে সেই রাতের ঘটনা। রাজনাগনাগিন, সাপ সাম্রাজ্য, তার জন্মের সব ইতিহাস সব স্মরণ করতেই কেমন গুলি উঠেছে মাথা। সে কি আসলেই নাগিন কন্যা, ইচ্ছাধারী নাগিন? সে রাতের পুরো ঘটনাটাই কি স্বপ্নে ঘটেছে, তার কল্পনা, নাকি সত্যি সে সাপ সাম্রাজ্য গিয়েছিল? তার জন্ম নিয়তি সবটা যাকে যা বলা হয়েছিল সব সত্যি নাকি? এমন কিছু কি আসলেই সম্ভব? সত্যি কি 19 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে তাকে এই চেনা পরিচিত জগৎ থেকে চলে যেতে হবে সর্পরাজ্যে? সে সেখানকার রাজকন্যা, তার সর্প পিতা মাতার সাথে তাকে রাজ্য উদ্ধারে অংশগ্রহণ করতে হবে। ভাবতে কেমন আজগুবি এলোমেলো লাগছে সবকিছু। আর এই গ্রামে তার কোনো এমন শত্রু আছে যে তাকে হত্যা করতে চাইছে, যার হাত থেকে তাকে বেঁচে থাকার ইঙ্গিত দিয়েছে সে সর্প নরনারী? নানান প্রশ্ন আর চিন্তা একসাথে মাথায় ভর করেছে চন্দ্রের। এসবের উত্তর পেতে হলে অপেক্ষা করে যেতে হবে আর বেঁচে থাকতে হবে তাকে। কয়েক মাস কেটে গেছে। গ্রামে হঠাৎ করেই আবার সাপের উপদ্রব প্রচণ্ড রকম বেড়ে গেল। সামনে মানুষকে সাপে কামড়াতে লাগলো। কেউ ধানের ক্ষেতে কাজ করছে, হঠাৎ দেখল এক কোণা থেকে একটা সাপ ছুটে আসছে তার দিকে। বিস্মিত হয়ে গেল সে, কারণ সবাই জানে সাপ আক্রমণাত্মক প্রাণী নয়। মানুষজন হঠাৎ করে তাদের সামনে উপস্থিত হয়ে গেল, কিংবা তাদের বিরক্ত করলে এরা কামড়ায়। দূর থেকে কেবল আক্রমণ করার উদ্দেশ্যে এরা কখনো ছুটে আসে না, কিন্তু এমনটাই ঘটছে। কেউ পুকুরের গোসল করছে, হঠাৎ করে অনুভব করলো পায়ে কিছু একটা পেঁচিয়ে উঠছে। চিৎকার দেওয়ার আগে স্পষ্ট সাপের কামড় টের পেয়ে যায়। কেউ মাছ ধরতে বসে আছে, আচমকা কোথা থেকে সে কামড় দিচ্ছে সাপ। গাছ বেয়ে উঠে ফল পাড়তে যাওয়া কিশোর কিশোরী কিছু বুঝে ওঠার আগেই কোনো পাতার ঝোপ থেকে বেরিয়ে আসছে বিষধর সাপ, কামড়ে দিচ্ছে হাতে। সকালবেলা রান্নাঘরে ঢুকছে গৃহিণী রান্না করতে, আনমনে মাটির চুলার ভেতর হাত ঢুকিয়েছে বাসি ছাই বের করতে, তখন অনুভব করল সাপের দংশন। বিছানায় শুয়ে আছে কেউ নিশ্চিত মনে, এমন সময় হঠাৎ শরীরের উপর কিছু নড়াচড়া টের পেয়ে চোখ খুলল, আর তখনই কামড়ে দিল সাপটা। নানান প্রজাতির বিষধর সাপ এগুলো, কেউটে, কালাচ, শঙ্খচূড়, গোকরা। এসব অস্বাভাবিক ঘটনা, কিন্তু মহাস্বাভাবিকতার কাছে এগুলো খুবই তুচ্ছ। এবং বাস্তবেই ওয়ালিপুর গ্রামে ঘটছে এসব। অস্বাভাবিকতার আরও একটা অংশ ছিল এই যে কাউকে অবচেতন অবস্থায় একটা সাপও দংশন করছিল না। সবাই যখন খেয়াল করলো একটা সাপ আসছে, তখন পাশে তখনই ওটা কামড়ালো, বা কামড়ানোর পর তার দৃষ্টির সামনে এসে জানান দিয়ে গেল ওটা একটা সাপ এবং তাকে দংশন করেছে। কেউ সাপের উপস্থিত খেয়াল না করলে অস্বাভাবিকভাবে নড়াচড়া করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে সাপগুলো, তারপর কামড়ে দেয়, যাতে সবাই বুঝতে পারে সাপ কামড়েছে ওদের। চন্দ্র যেমন বিস্মিত হয়েছে হঠাৎ এই গণহারে সাপের উপদ্রব আক্রমণে, ওঝা মালেকও বিস্মিত হয়ে এইসবের আগামাথা কিছুই বুঝতে পারল না। সাপ আবার এমন গণহারে সব মানুষকে কামড়ায় নাকি? অবশ্যই এর পুরো সময়ের মধ্যে সাপ কামড়ানো একটি মানুষও মারা যায়নি। হয় চন্দ্র তার মুখ দিয়ে অসাধারণ বিষ নামানোর ক্ষমতা দিয়ে বিষ নামিয়ে বাঁচিয়েছে, নয় ওঝা মালিক তার কালার সাপ দিয়ে বিষ নামিয়ে বাঁচিয়েছে। খবর দিতে যতক্ষণ দেরি ওরা হাজির হয়ে গেছে। ওঝা মালিক এমন খাটাখাটনিতে বেশ বিরক্তি হচ্ছিল। তার উদ্দেশ্য পূরণের ধারের কাছেও যেতে পারছে না এসবের কারণে। কিন্তু এই পরিস্থিতিতে এছাড়ার উপায় বাকি। অনেক খুঁজেও চন্দ্রকে বেশ বশ করার কোনো পথ খুঁজে পায় না সে জানে না যে 19 বছর না হওয়া পর্যন্ত চন্দ্র ইচ্ছামতো সাপ থেকে মানুষ আর মানুষ থেকে সাপ হতে পারবে না। তাই সে গোপনে চন্দ্রকে অনুসরণ করে, ভাবে একসময় না একসময় নিজ চোখে চন্দ্রকে সাপ হয়ে যেতে দেখবে। কিন্তু বরাবরই বৃথা পরিশ্রম। অস্বাভাবিক কিছু চোখে পড়ে না তার। সাপে কামড়ানো মানুষগুলো সবাই বেঁচে যাওয়ায় তাদের মুখ থেকে সাপে কামড়ানোর বিবরণ গ্রামের সবাই শুনতে পেল এবং আতঙ্কর অস্থির হয়ে পড়ল। সাপ নিজে পরিকল্পনা করে একত্রিত হয়ে উৎপেতে মানুষ কামড়াচ্ছে। সাপ হঠাৎ উপস্থিত হলে যাতে মুহূর্তে আক্রমণ করে ওটাকে দমিয়ে দেয়া যায়, এই জন্য সবসময় হাতের কাছে কিছু না কিছু রাখলো তারা। কিছু সাপ অবশ্য মারা পড়লো তাদের কামড়াতে এসে, কিন্তু মারা যাওয়ার আগে সবগুলোই তাদের বিষ মানুষের শরীরে রক্তে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। আশ্চর্যের বিষয়, চন্দ্রের সেই অদ্ভুত গাছের শিকড় যেটা সাপকে মানুষ হতে দূরে রাখত, ওই গাছের শিকড়ের সব ক্ষমতা যেন মুহূর্তে নষ্ট হয়ে গেছে। কোনো উপকারে আসছে না ওটা। ওঝা মালিক কিছুতে এইসব ঘটনার কুলকিনারা খুঁজে না পেলেও চন্দ্র আজ করতে পারে এর সাথে সামান্য হলেও সম্পর্ক আছে। কারণ এই রাজ নাগনাগিন তাকে বলেছিল এখন সাপ তার বন্ধু হলেও তার 19 বছর পূর্ণ হলে অধিকাংশ তার শত্রুতে রূপান্তরিত হবে। যদিও তার 19 বছর হয়নি এবং তার ওপর কোনো সাপ আক্রমণ করে না, কিন্তু সে তো 17 থেকে ধীরে ধীরে 19-এর দিকেই যাচ্ছে।
হয়তো এটাই এর পূর্বাভাস। চন্দ্রের মনে হচ্ছে আশেপাশের গ্রাম, ঝোপ, জঙ্গলের সব সাপ ধীরে ধীরে এসে ওয়ালিপুর গ্রামের কাছে জড়ো হচ্ছে। ভয়ঙ্কর কিছু একটা ঘটানোর পূর্ব প্রস্তুতি চলছে। তাকে প্রকৃতি বলতে চাইছে, এটা তোমার জগৎ না। এই জগৎ ছেড়ে তুমি তোমার পরিচিত জগতে ফিরে গেলেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। এই সব কিছু তার দাদি, তার গ্রামের মানুষ, বন্ধু, সাথী সব ছেড়ে তাকে চলে যেতে হবে ভেবেই একরকম মন উদাস হয়ে যায়। প্রচণ্ড কান্না পায়। তার বয়স বাড়ছে, গ্রামের সাপের উপদ্রব তত বাড়ছে। তার ধারণাটা যে সত্যি, এটা প্রমাণ করার জন্যই যেন এসব ঘটছে। ওঝা মালিক এখন কোমরের গামছাটা কপালের উপর দিয়ে পেঁচিয়ে 2 কান ঢেকে রাখেন। তার বাম কানটা যে পুরোপুরি কেটে ফেলা হয়েছে তা যেন গ্রামের কেউ আর টের না পায়। হ্যাঁ, আবার পিশাচ সাধনার আশ্রয় নিয়েছে সে। পিশাচ সাধনার এই নিয়মে পিশাচকে শরীরের একটা অঙ্গ কেটে দান করলে সে নানান তথ্য আর শক্তিতে পূজারীকে সাহায্য করে। তার বাম হাত কেটে দেওয়ার ইচ্ছেধারী নাগিন যে এই গ্রামে আছে সে তথ্য জানতে পেরেছিল। এবার সে বাম কান কেটে পিশাচকে উৎসর্গ করেছে। মাতবর বাড়ির এক কামরাতেই খুব গোপনে কাজটা করেছে সে। চন্দ্রের জীবনের ইতিহাস পিশাচের মাধ্যমে জানতে পিশাচী তাকে সাহায্য করেছে। চন্দ্রের সমস্ত জীবনের ইতিহাস, নিয়ম সবই তার অলৌকিক ক্ষমতা দিয়ে মালিকের সামনে উপস্থাপন করেছেন তিনি। মালিক এখন জানে সে শুধু শুধু চন্দ্রের সাপ হওয়ার অপেক্ষা করে গোপনে তাকে অনুসরণ করে সময় নষ্ট করছে এতদিন। চন্দ্র 19 বছর পূর্ণ করলেই কেবল ইচ্ছাধারী নাগিনে রূপান্তরিত হতে পারবে, এর আগে না। সে পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে এই গ্রামে। তার 19 বছর পূর্ণ হলেই কি উপায়ে সে চন্দ্রকে বশ করে আটকে ফেলতে পারবে, এই উপায়ও পিশাচী তাকে বলে দিয়েছে। এখন নিজের প্রচণ্ড ক্ষমতাবান, জ্ঞানী মনে হচ্ছে মালিকের। এখন শুধু চন্দ্রের 19 বছর পূর্ণ হওয়ার অপেক্ষায়। তারপরেই পরিকল্পনা মতো যা করার করবে সে। তার এতদিনের সব স্বপ্ন এত সহজে পূর্ণ হয়ে যাবে ভাবতেই পুলকিত হয়ে ওঠে ওঝা মালিক। আনন্দার লোভে চকচক করতে থাকে তার চোখ। চন্দ্রের 19 বছর পূর্ণ হতে আর 1 সপ্তাহ বাকি। দিনটার হিসাব চন্দ্র, সাপ সাম্রাজ্য আর ওঝা মালিক সবাই রাখছে। ওয়ালিপুর গ্রামের পরিস্থিতি আরও জটিল হয়েছে। সাপের উপদ্রব ভয়ঙ্কর মাত্রা ছাড়িয়ে গেছে। বিশেষ করে দিনে রাতে কেউই জঙ্গলের ভেতরে যায় না। ওটা যেন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে নানান রকমের সাপেরা। ওদের আক্রমণাত্মক ভাব অবশ্য কমে গেছে। জঙ্গলের ভেতর গিয়ে ওদের বিরক্ত না করলে ওরা এখন আর ওত পেতে মানুষকে কামড়ায় না। কয়েকজন প্রচণ্ড কৌতূহলী মানুষ দিনের বেলায় চুপি সারে জঙ্গলে ঢুকে পরিস্থিতি আন্দাজ করার চেষ্টা করে, যা দেখে তাতে এদের পুরো শরীর আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে। গাছ, ঝোপঝাড়, মাটির ঢিবি, মাটির সব জায়গায় সাপ গিজগিজ করছে। কয়েকটা চেনে কেউটে, খোয়া গোখরা, কালাজ, শাখামটি, অজগর, শঙ্খচূড়, কিন্তু অধিকাংশ সাপের প্রজাতি তাদের অচেনা। ওগুলোকে দেখে শরীর কেমন শিরশির করে ওঠে। গ্রামে একের পর এক সাপুরে সে আশ্রয় নিতে শুরু করেছিল। পরিকল্পনা করছিল কি করে সাপগুলো বন্দি করা যায়। একদিন সকালে মুখে ফেনা ওঠা অবস্থায় যার যার ঘর থেকে 4 জন সাপুরেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শোনা যায় লুকিয়ে নাকি এরা জঙ্গলে ঢুকে সাপ বন্দি করে এনেছিল। ভালো করে আটকানোর পরেও কি করে এগুলো ঢাকনার থেকে সরিয়ে বেরিয়ে সাপুরিদের বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আতঙ্কিত হয়ে গেল বাকি সাপুরেরা। বিশুদ্ধ সাপ ধরা চড়া মূল্যে বিক্রি করার আশা মিশিয়ে গেল। এই কাজ করতে গিয়ে আরও কিছু সাপুরে একইভাবে মারা গেল। বাকির আতঙ্ক, ভয় এবং হতাশা নিয়ে এলাকা থেকে চলে গেল। চন্দ্র এখন পূর্ণ যুবতী একটা মেয়ে। তার সমবয়সী আর সব মেয়েদের থেকে তাকে আলাদা করে রেখেছে মুখ দিয়ে শরীরের থেকে বিষ নামানোর ক্ষমতা। তাকে সবাই এই জন্য ভক্তি শ্রদ্ধা করে, যা তার ব্যক্তিত্ব একটা গাম্ভীর্য এনে দিয়েছে। তাছাড়া অদ্ভুত সেই রাত, নিজে একজন ইচ্ছাধারী নাগিন সে। 19 বছর পূর্ণ হলেই সে এই পৃথিবী ছেড়ে সাপ সাম্রাজ্যে চলে যাবে, এই সব চিন্তা তাকে আরও বেশি উদাস করে তোলে। মানুষের সঙ্গে সাধারণভাবে মেশার ক্ষমতা লুপ্ত হয়ে গিয়েছিল তার ভেতর থেকেই। যে কয়জন সাথে ছিল তারাও, তাদের প্রায় সবারই বিয়ে হয়ে গেছে। সে খুবই নিঃসঙ্গ বোধ করে। চন্দ্রের দাদি এত বছর পর্যন্ত চন্দ্রের এই অস্বাভাবিক ক্ষমতার কারণে তার বিয়ে নিয়ে চিন্তা করেননি। কিন্তু আজকাল তিনি বিছানায় পড়া, গ্রামে এমন সাপের ভয়াবহ উপদ্রব তার মনে আতঙ্ক সৃষ্টি করে ফেলেছে। তিনি চন্দ্রের বিয়ের বিষয়ে নানান পাত্রের খোঁজখবর নিচ্ছেন লোক মারফত। চন্দ্র সরাসরি জানিয়ে দিয়েছে সে বিয়ে করবে না, তবুও তার দাদি তাকে রাজি করাতে চেষ্টার কোনো ত্রুটি করছে না। চন্দ্রের রূপ, অলৌকিক ক্ষমতা যে কোনো পুরুষকে আকৃষ্ট করবে। চন্দ্র রাজি হয়ে গেলে তার জন্য পাত্রী খুঁজে পাওয়া খুব একটা কষ্টের হবে না। চন্দ্র বিয়ের কথা শুনে খেপে যায়, কারণ সে তার সম্পর্কে এমন কথা জানে যা তার দাদি জানে না। সে যে অর্ধেক মানুষের অর্ধেক সাপ, অন্য সাধারণ মেয়ে থেকে সে পৃথক, এই তথ্য কোনোদিন কাউকে সে জানাতে পারবে না। এর আগেই হয়তো তাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে।
একসময় তার মনে হয়েছিল তার পিতা মাতা পরিচয় দিয়ে যে সর্প নরনারী তাকে সাপ সাম্রাজ্যে নিয়ে গিয়েছিলেন, তাকে তার জন্মের ইতিহাস বলেছিলেন সবটাই কল্পনা বা স্বপ্ন ছিল তার, বাস্তবে এমন কিছুই হবে না। কিন্তু 19 বছর পূর্ণ হওয়ার দিন নিকটে আসতেই সে তীব্রভাবে অনুভব করছে সবটাই বাস্তব ছিল। সে ইচ্ছাধারী নাগিন তার নিয়তে অবস্থান করছে সাপ সাম্রাজ্যে তার সর্পপিতা মাতার সাথে। আরও আতঙ্কের বিষয় হচ্ছে, গত কয়েকদিন আগে গভীর রাতে সেই সর্পনারীকে আবার সে দেখেছে তার বিছানায় মাথার পাশে বসে আছে। সে চোখ খুলতে দেখল সাপের ফনার আকৃতির মাথাটা তার দিকে ঝুঁকে আছে। আতঙ্কের সাথে বড় বড় চোখ করে সেদিকে তাকিয়ে রইল সে। অন্ধকার ঘরে ওটার মাথার উপরে থাকা পাথর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। তার সর্পমাতা তাকে আসন্ন তার জন্মরাত সম্পর্কে সচেতন করে দিলেন, জানালেন চন্দ্র তাদের সাম্রাজ্যের আর সব নাগিনের মতো নয়। সে একই সঙ্গে মানুষ এবং সাপ দুটো সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করছে। তাই বড়সড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে দুই জগতের সাপেদের ভেতর চন্দ্রের জন্মরাতে। মানুষের সমাজের সাপেরা ঘোর বিরোধী হয়ে যাচ্ছে চন্দ্রের 19 বছর পূর্ণ হওয়া রাতে সাপ সাম্রাজ্যের অসংখ্য সাপের এই গ্রামে প্রবেশ ঘটবে এই বিষয়ে। এতে দুই সাম্রাজ্যের দেয়ালের আইনে ব্যতিক্রম ঘটছে, তাই আশেপাশের হাজার হাজার সাপ জড়ো হয়েছে। ওয়ালিপুরের জঙ্গলে চন্দ্রের 19 বছর পূর্ণ হলে সাপ সাম্রাজ্য থেকে কয়েক হাজার সাপ উদয় হবে ওকে ওই জগতে নিয়ে যেতে। তখনই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসবে হাজার হাজার সাপ, আক্রমণ করে বসবে নাগরাজ্য থেকে আসা সাপেদের উপর। দুই সাম্রাজ্যের সাপের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হবে। এটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চন্দ্র এই জগৎ ছেড়ে সাপ রূপ নিয়ে তার সর্প পিতামাতার সঙ্গে ওদের সাম্রাজ্যে চলে না যাবে। এরপর সবকিছু একেবারে স্বাভাবিক হয়ে যাবে। চন্দ্রের জন্মের আগে যেমন স্বাভাবিক ছিল সবকিছু ঠিক তেমন। এই যুদ্ধ নিয়ে চন্দ্র চিন্তিত এবং তার যে এই জগৎ ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই, এটা নিয়েও তার আতঙ্কের শেষ নেই। অপেক্ষা করছে জন্মরাতের। সে রাতে তার 19 বছর পূর্ণ হবে। ভয়ঙ্কর পূর্ণিমা রাত সেই রাত। পিশাচির কাছ থেকে সেই ভয়ঙ্কর পূর্ণিমা রাতের সমস্ত বর্ণনাই জানা আছে ওঝা মালিকের। সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই রাতে তাকে চন্দ্রের বাড়ির আশেপাশে থাকতে হবে। মানুষের জগতের সাপ আর রহস্যময় অন্য ভুবনের সাপ দুইটা থেকেই তাকে বেঁচে থাকতে হবে। পূর্ণিমা রাতে তার পোষা পিশাচ সাপটার সমস্ত ক্ষমতা উবে যায়, তাই ওটা তার কোনো কাজে আসবে না। অবশ্য দুই শক্তিশালী সাপের দলের যুদ্ধের মাঝে ওটা করতেই বা কি? ওদের সংখ্যা এতই বেশি হবে যে একটা একটা করে ওগুলোকে মেরে চন্দ্রের কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ লাগবে। অপেক্ষা করছে সেই মহারাতের। পূর্ণিমার রাত, চারিদিকে ভরা জ্যোৎস্না। জঙ্গলের সবচেয়ে কাছে বাড়ি আমজাদ আলীর। সে লাফ দিয়ে বিছানায় উঠে বসল। ভয়ঙ্কর একটা আওয়াজে ঘুম ভেঙে গেল তার। তার স্ত্রী আর 8 বছরের ছোট মেয়েও এই শব্দে উঠে গেছে। কিসের শব্দ হচ্ছে বাইরে? জঙ্গলের দিকে থেকে আসছে মনে হচ্ছে ঝড়ের শব্দ। সাপের ভয় থাকায় দৌড়ে বের হওয়ার ইচ্ছা দমন করল আমজাদ। ধীরে সুস্থে হারিকেন জ্বালিয়ে লাঠি হাতে বেরিয়ে এলো ঘর থেকে। যদিও বাইরে ফকফকা চাঁদের আলো। তার ছোট ভাই আলী হোসেনও বউসহ বাইরে বেরিয়ে এসেছে। একটু সামনে বের হতেই জঙ্গলটা পরিষ্কার দেখা গেল। এটা কি দেখছে তারা? চোখের ধোঁকা নাকি? একটা ছায়ার স্তর যেন ছুটে আসছে এদিকে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বুঝতে পারল ওগুলো সব সাপ, অনেকগুলো সাপ, সংখ্যায় শয়ে শয়ে হবে ছুটে আসছে এই গ্রামের দিকে। অবিশ্বাস্য। চিৎকার চেঁচামেচি জুড়ে দিল বাড়ির সবাই একযোগে। একটা ঘরে ঢুকে গিয়ে দরজা আটকিয়ে দিল। ঝড়ের শব্দ আরও বেড়ে যাচ্ছে, মানে সাপের দলটা মাটি কাঁপিয়ে আরও কাছে চলে এসেছে। ভয়ে অস্থির হয়ে উঠল ঘরের সবাই। জন্মের ইতিবৃত্তে এমন ঘটনা প্রত্যুত্তর করেনি এরা কেউ। এও কি সম্ভব? তাদের বাড়ির ভেতর একটা সাপও ঢুকলো না। ওগুলো বাড়ির পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। গ্রামের কারোর ক্ষতি কিংবা কাউকে আক্রমণ করার জন্য কোনো ইচ্ছা ওদের নেই। ওরা ছুটে যাচ্ছে চন্দ্রের বাড়ির দিকে। ভিন্ন জগতের সেই সাপগুলো এই জগতে এসে ভারসাম্য নষ্ট করেছে ওগুলোকে শায়েস্তা করতে। হ্যাঁ, আজই সেই রাত যে রাতে চন্দ্র ইচ্ছাধারী ক্ষমতার অধিকারী হবে। ক্রমে ক্রমে এই শব্দ পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবে আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বেরিয়ে পথ দিয়ে এই হাজার হাজার সাপকে ছুটে যেতে দেখে আতঙ্কে যেন মরে যাবে। হুশ আসা মাত্রই দরজা জানালা আটকিয়ে ঘরের ভেতর সিধিয়ে গেল সবাই। কয়েকজন মূর্ছা গিয়ে উঠানেই পড়ে রইল। তাদের কোনো ক্ষতি করল না সাপগুলো। ক্রমেই এগিয়ে যাচ্ছে সামনের দিকে দলটা। পুরো গ্রামের সবাই নিজেদের ঘরের ভেতর বন্দি করে ফেলল। এই অভিশপ্ত রাতে গ্রামে কি ঘটে গেল তা দেখার অধিকার তাদের দেওয়া হয়নি। সাপের দলের মাথায় রয়েছে শখানেক শঙ্খচূড়া গোকরা। ওগুলো হঠাৎ থমকে দাঁড়ালো নগ্ন।
এক পুরুষ মানুষকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে পথের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটা বাম হাত এবং বাম কান কাটা, কোমরে জড়িয়ে আছে একটা মৃত কালা সাপ, 2 হাতে পেঁচানো আছে 2টো মৃত শঙ্খিনী, 2 পায়ে 2টো মৃত পদ্ম কোকড়া, কালাচ পেঁচিয়ে আছে একটা জীবিত শঙ্খচূড়, ফিসফিস করছে ওটা নিজের শরীর কাঁপিয়ে। সাপের বড় দলটা থমকে দাঁড়িয়ে আছে। তারা এমন একজন মানুষের জন্য অপেক্ষা করছিল না? এটা তাদের পরিচিত জগতেরই একজন মানুষ। এর সঙ্গে কি করা উচিত দ্বন্দ্বে আছেন যেন তারা। ওঝা মালিকের শরীর কাঁপছে উত্তেজনায়। সে যেন বিশ্বাসই করতে পারছে না এতগুলো সাপ একত্রিত হয়ে দল তৈরি করেছে এক যুদ্ধের জন্য। পিশাচি তো তাই বলেছিল, তবুও সে অদ্ভুত ভঙ্গিতে মাটিতে পা দিয়ে আঘাত করে কম্পন সৃষ্টি করতে লাগলো। মুখ উপরে তুলে অদ্ভুত একটা সুর তৈরি করলো কণ্ঠ দিয়ে। প্রায় 15 মিনিট কাজটা করেই ছুটতে লাগলো সে চন্দ্রের বাড়ির দিকে। আতঙ্কে আছে সে। কাজটা যদি সঠিকভাবে না হয়ে থাকে তাহলে এখন পেছন থেকে তার উপর লাফিয়ে পড়বে সাপগুলো। মৃত্যু নিশ্চিত তার। না, ওগুলো তার উপর আক্রমণ করেনি। তাকে পাশ কাটিয়ে ছুটে চলছে সামনের দিকে। তার কদম থেকে দূরত্ব বজায় রেখে মানুষে প্রমাণ করতে পেরেছে সে তাদের বন্ধু, তাদের দলেরই লোক। তাদের হয়ে মানুষ সমাজের একমাত্র প্রতিনিধি সে যে তাদের সঙ্গে অন্য জগতের সাপের সঙ্গে লড়বে। এই তো, আর বেশি দূর নয় চন্দ্রের বাড়ি। ছুটছে কয়েক হাজার সর্প নিয়ে ওঝা মালিক। চন্দ্রের দাদি অচেতন হয়ে পড়ে আছে বিছানায়। সেই রাজ নাগনাগিনের প্রবেশ ঘটেছে চন্দ্রের বাড়িতে। সর্পনারী একটি গন্ধক দিয়ে অচেতন করেছে তার দাদিকে। তার যখন ঘুম ভাঙবে, চন্দ্র তখন বসবাস করবে অন্য জগতে। রাতের এই ভয়াবহতার বিন্দুমাত্র অনুমান করতে পারবে না তিনি। চন্দ্র ঘুমিয়ে আছে গভীর ঘুমে। তাকে ঘিরে আছে সেই রাজ নাগ আর নাগিন। 3 জনের কপালের দিকেই সে সুন্দর পাথর ঠিকরে আলো বেরোচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টা টিকে থাকতে হবে ওদের। তারপরে চন্দ্র ইচ্ছাধারী রূপ পাবে। তখন ফিরে যাবে ওরা ওদের জগতে। আর তারা চলে গেলেই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। যুদ্ধ থেমে যাবে 2 সাম্রাজ্যের সাপের ভেতর। ওঝা মালিক স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। এত কিছু ঘটে যাওয়ার পরেও দৃশ্যটা অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে। চন্দ্রের পুরো বাড়ি ঘিরে রয়েছে হাজারের ওপর নানান জাতের সাপ। সাপগুলো যে তার সঙ্গে আসা সাপগুলোর বিপরীত দলে, সেটা ওদের অবস্থান করার ধরন দেখেই যেন সে আন্দাজ করতে পারছে। একই রকম মানুষ 2টো দলে বিভক্ত হয়ে যুদ্ধ করলেও যেমন তাদের প্রকারভেদ বোঝা যায়, একই রকম সাপগুলো দেখতে হলেও পার্থক্যটা নজরে এলো মালিকের। এই তো ভয়াবহ সেই যুদ্ধ সূচনা। যুদ্ধ শুরু হয়ে গেলেই এক ফাঁক দিয়ে তাকে পৌঁছতে হবে চন্দ্রের ঘরে। ইচ্ছাধারী ক্ষমতা পাওয়া মাত্রই হত্যা করতে হবে তাকে। সে দ্রুত এক কিনারে ছুটে গিয়ে আড়াল নিলেন। পিশাচি বলেছিল সাপ সাম্রাজ্যের সাপগুলো এই রাতে শুধু অন্য সাপকে হত্যা করবে। কোনো মানুষকে হত্যা করার নির্দেশ সর্পরাজা আর রানী দিবেন না। তাই অনায়াসে সে চন্দ্রের ঘরের কাছে পৌঁছতে পারবে। আর অন্য দল সাপ তো তার বন্ধু। এখন চোখের পলকে 2টো সাপের দল মুখোমুখি হলো। একটা অন্য ভুবনের সাপ যারা চন্দ্রকে তাদের ভুবনে গ্রহণ করতে এসেছে, আরেকটা দল এই ভুবনের। তারা ভাবছে ওরা ওদের জগৎ দখল করে ভারসাম্য নষ্ট করতে এসেছে। ওদের জন্য এটা অস্তিত্বের লড়াই। একটা সাপ ঝাঁপিয়ে পড়ল অপরটির উপরে, কামড়ে ধরছে যেন। একটা পেঁচি ধরছে অপরটিকে, চাপ দিয়ে মেরে ফেলতে চাইছে আরেকটাকে। 2 দলেই সমান সাপ মরতে লাগলো। পুরো জায়গা জুড়ে গিজগিজ করছে হাজার হাজার সাপ। একটা অপরটার সঙ্গে লড়াই করে যাচ্ছে। ক্ষেপে আছে সবগুলো। 2 সাপ সাম্রাজ্যের মধ্যে এমন লড়াই পৃথিবীতে এর আগে ঘটেনি। এটাই 2 সাম্রাজ্যের ভেতর ঘটা বিশৃঙ্খলার সূচনা। পা বাড়াবে হঠাৎ মালিক টের পেল তার বাম পাশে ঝোপের পেছন থেকে কিছু একটা নড়ছে। অবাক হয়ে সেদিকে তাকালো সে। 2টো শঙ্খচূড় বেরিয়ে এলো ঝোপের ভেতর থেকে। আতকে উঠল মালিক। এরা কি ভিন্ন কোনো দলের? মনে হচ্ছে তার জন্যই ওত পেতেছিল ওখানে। যত দ্রুত সম্ভব চন্দ্রের ঘরের কাছে পৌঁছতে হবে তাকে। তাকে চমকে দিয়ে সাপ 2টো ধীরে ধীরে 2টো মানুষে রূপান্তরিত হলো। বিস্মিত হয়ে তাকিয়ে রইল মালিক। 2টো কিশোরী। এমন অপরূপ কিশোরী সে আগে জীবনেও দেখেনি। এরাও তো ইচ্ছাধারী নাগিন। চন্দ্রের কাছে পৌঁছাতে পৌঁছাতে আরও অনেক বিপদের মুখোমুখি হতে হবে তাকে। তাছাড়া চন্দ্রকে হত্যা করলে অনেক বড় একটা সাম্রাজ্যর সাথে শত্রুতাও করা হবে। এদের সাধারণ নাগিন মনে হচ্ছে। এদের শরীরেও সেই মহা ওষুধ তৈরিতে একই ভূমিকা রাখবে। তাহলে কষ্ট করে চন্দ্রের কাছে যাবে কেন? কিশোরীর তাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলল। নগ্ন 2 কিশোরীকে দেখে এতই মগ্ন হয়ে গেল মালিক যে ভুলে গেল পিশাচির সেই সতর্কতা। কোনো মায়াতেই জড়ানো যাবে না। এই রাতে লোভী মানুষদের জন্য আছে মহা মহা মায়ার ফাঁদ। 2 জন কিশোরী আবার সাপে রূপান্তর হয়ে ঝোপের আড়ালে দিয়ে ছুটে চলল পুকুরের দিকে। ওঝা মালিক পিছু নিল তাদের। লোভে চকচক করছে তার চোখ।
শরীরে চড়ানো মৃত জীবিত সাপগুলো খুলে ছুঁড়ে ফেলল দূরে, ছুটল সাপগুলোর পিছু। ওরা সাধারণ সাপ না, ওদের কোনো নিয়ম আইন নেই, কেবল বড় কোনো শত্রুকে মায়ে ফেলে হত্যা করার জন্যই তাদের পাঠানো হয় সেই অন্ধকার গোপন রহস্যময় সাপ সাম্রাজ্য থেকে। পরদিন সকালে পুরো গ্রামে হইচই পড়ে গেল। চন্দ্রের বাড়ির আশেপাশে শয়ে শয়ে মৃত সাপ পড়ে আছে। কি ভয়াবহ দৃশ্য ছিল এটা সবার কাছে। আতঙ্কে যেন কিছুতেই কাটছিল না কারোর। চন্দ্রের দাদি কেটে কেটে অস্থির। তিনি অনুমান করেছেন চন্দ্রের বড় কোনো বিপদ হয়েছে। পুরো গ্রাম খুঁজেও চন্দ্রকে আর পাওয়া গেল না। চন্দ্রকে আর কোনোদিন এই গ্রামের লোকেরা দেখতে পায়নি। চন্দ্রের বাড়ির পাশের পুকুরের ওঝা মালিকের মৃত লাশ ভাসতে দেখা যায়। সেদিনের পর থেকে ওয়ালিপুর গ্রামে সাপের উপদ্রব একেবারেই কমে যায়। পুরো বিষয়টাই একটা ঘোলা রহস্য হয়ে থাকে গ্রামের মানুষদের কাছে। চন্দ্রের দাদি মারা যায় তার 1 বছর পরেই। গ্রামের এক ছোট মেয়ে দাবি করে একটা অদ্ভুত দর্শন সাপকে নাকি একদিন সে চন্দ্রের দাদির কবরের উপর বসে থাকতে দেখেছিল। প্রিয় লিসেনার, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এরকম ধরনের গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কণ্ঠে ছিলাম আমি ইফতি। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।